আমার দ্বিতীয় বিয়ে নিয়ে তোমার কি মতামত রাহেলা? রাহিলা এক বাক্যে উত্তর দেয়। করে নিয়েন বিয়ে। সেদিন রায়হান অপলক দৃষ্টিতে তাকিয়েছিল রাহিলার মুখপানে। কিছু সময় পরে রায়হান সেখান থেকে চলে গেল। স্বামী চলে যেতেই বিছানায় শুয়ে থাকা রাহিলার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। রাহেলা রায়হানের বিয়ের ৮ বছর পূর্ণ হয়েছে, ৯ বছর চলছে এখন। ওদের একটা ৫ বছরের ছেলে আছে। ১ বছর আগেই রাহেলার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। অনেক চেষ্টার পরেও ডক্টরেরা ওকে ঠিক রাখতে পারেনি। মনে হাজার কষ্ট চাপা রেখে স্বামীকে আজ দ্বিতীয় বিয়ের জন্য অনুমতি দিল। সে জানে সে বাঁচবে না, তবুও কোনো নারীই চায় না তার স্বামীর ভাগ্য অন্য কাউকে দিতে। এসব ভাবতেই রাহিলার নাক দিয়ে রক্ত বের হতে থাকে। রাহিলার সামনে রাখা টিস্যু বক্সের দিকে হাত বাড়াতে ওদের ছেলে আকাশ সেখানে এসে একটা টিস্যু দিয়ে পরম যত্নে রক্ত মুছে দেয়। আম্মু, তুমি খুব কষ্ট পাচ্ছ তাই না? রাহিলা মুচকি হেসে অসুস্থ ভাঙা গলায় বলে, আরে বাবা, তুমি এখানে কেন? আর কিসের কষ্ট আমার? আমি জানি, আমি তোমার আর আব্বুর সব কথা শুনেছি। রাহিলা একটু কষ্ট করে উঠে বসে আকাশের গালে হাত বুলিয়ে বলে, মন দিয়ে ঠিক মতো লেখাপড়া করবে, বাবার সব কথাই শুনবে, মনে থাকবে তো? ছোট আকাশ তার মায়ের কথায় মাথা নাড়িয়ে সম্মতি জানায়। রাহিলা ওনার ছেলেকে জড়িয়ে ধরে। আমার সোনা ছেলে। রাহেলার মুখে হাসি ফোটে, কিন্তু অন্যদিকে রাহেলার চোখ পানিতে ভরে এলো। ২ বছর পর আকাশ হঠাৎ আম্মু বলে চিৎকার দিয়ে শোয়া থেকে উঠে বসলো। আশেপাশে তাকিয়ে দেখে তার বয়সেরই অনেক ছেলেই পাশে ঘুমিয়ে আছে। বর্তমানেও একটা পরিত্যক্ত ট্রেনের বগির ভেতরে আছে। ওর মা বলেছিল কখনো বাবার কথা অমান্য না করতে। এজন্যই আকাশ তার কথায় আজকে বাড়ি ছাড়া। আকাশের এমন চিৎকার দিয়ে উঠে বসাতে কয়েকজন ছেলেও উঠে আকাশের দিকে তাকায়। কি আজকেও একই স্বপ্ন? আকাশ মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ওদের থেকে কিছুটা দূরে বসে থাকা একটা ছেলে আকাশের উপর বিরক্ত হয়ে বলে, সারাদিন কাজ করি রাতে একটু শান্তিমতো ঘুমানোর জন্য, কিন্তু তোদের মতো কিছু আবালদের জন্য প্রতিদিনের ঘুমে পানি উঠে যায়। আকাশ সহ বেশ কয়েকজন ছেলেটার দিকে তাকায়। ছেলেটার নাম আব্দুল্লাহ, এখানকার সবার চেয়ে বয়সে বড়। লাস্ট বারের মতো বলছি, আমার ঘুমে ডিস্টার্ব করলে সব কটাকে লাথি মেরে এখান থেকে বের করে দিব। আকাশ সহ বাকি সবাই ওর কথায় আবার চুপচাপ শুয়ে পড়ল। সকাল হতেই যে যার কাজে লেগে পড়ল। আকাশ ট্রেনে হকারি করে খাবার বিক্রি করে। প্রতিদিনের মতোই আজও আমরা সিঙ্গারা, সমুচা, মিষ্টি এগুলো নিয়ে ট্রেনে উঠে পড়ল। যা নিবেন 10। বলেন, একা একা কিছু লাগবো? নতুন মাত্রই বানানো। আপু, আপনার একটা সমস্যা দেই? সারাদিন ভর আকাশ এটাই করে। এসব বিক্রি করতে করতে আকাশ একটা দরজার সামনে এসে দাঁড়ালো। দরজায় একটা আয়না লাগানো। আকাশ আয়নাতে নিজেকে দেখে। আগে কেমন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি হয়ে থাকতো, আর আজ একটা হাফ প্যান্ট সেন্টু কেঞ্চি গায়ে সারা জায়গা ঘুরে বেড়ায়। ভাবতে ওর হাসি পায়। আকাশ এসব ভাবছে ঠিক তখনই একটা মেয়ে পেছন থেকে ওকে ডাক দেয়। এই যে ফেরিওয়ালা। আকাশ পেছন ফিরে মেয়েটার দিকে তাকায়, দেখে ওর থেকে বয়স একটু ছোটই হবে। লাল একটা জামা পরে আছে। জি ম্যাডাম, বলুন কি লাগবে? আকাশের কথায় ছোট মেয়েটা হি হি করে হেসে ওঠে। মেয়েটা আকাশের হাতে থাকা বড় ট্রেটার দিকে তাকিয়ে ভাবতে থাকে সে কি নেবে। আমাকে একটা আমরা আর একটা সামুচা দাও। জি ম্যাম, 20 টাকা। মেয়েটা 50 টাকার একটা নোট দিয়ে চলে যেতে থাকে। এটা দেখে আকাশ বলে, আরে বাকিটা নিয়ে যান। মেয়েটা চিৎকার করে বলে, বাকিটা তোমার, রেখে দাও। পরের দিন আকাশ একই কাজ করে। সকাল হতেই ও ওর কাজে লেগে পড়ে। ট্রেনের ভেতরে হাঁটছে, তখন কিছুটা সামনে সিটে বসে থাকা একটা লোকের দিকে আকাশের চোখ আটকে যায়। কয়েক বছর পেছনে ফেলে আসা স্মৃতি চোখে ভাসতে থাকে। ট্রেনের সিটে বসে থাকা রিয়াদ সবার সাথে হেসে হেসে গল্প করছে। তখনই হঠাৎ ওর চোখ যায় ট্রেনের ভেতরে হকারি করতে থাকা ছেলেটার দিকে। ও চোখ ছোট ছোট করে আকাশের দিকে তাকায়। হঠাৎই মুচকি হেসে আকাশের পা থেকে মাথা পর্যন্ত দেখে। বাহ, এখানেই তোকে মানিয়েছে, ট্রেনের ফেরিওয়ালা। রিয়াদ হচ্ছে আকাশের সৎমায়ের একমাত্র ভাই, ফাদ মামা। আকাশের বাড়ি ছাড়ার পেছনে এনারও হাত রয়েছে। আকাশ রিয়াদকে ইগনোর করে চলে যাচ্ছিল। আরে কই যাস? আমাদের 5 জনকে 5টা সামোসা দে। আকাশের ওনার কাছে কোনো কিছু বেচার কোনো ইচ্ছেই নেই, তবুও সে ওদের 5টা সমুচা দিল। 50 টাকা। রিয়াদ আকাশের দিকে তাকিয়ে বলে, আমার থেকে এসবের দাম নিবি? সত্যি? আকাশের মুখ ফেটে অনেক গালি আসছে যেগুলো ও দিতে পারছে না। তার উপর রিয়াদের হো হো করে হাসা আকাশের সহ্য হচ্ছে না। আকাশ সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই রিয়াদ জোরে জোরে হেসে বলতে থাকে,
হায় রে, শেষ পর্যন্ত ট্রেনের ফেরিওয়ালা। আকাশ যেতে যেতে একটু জোরেই বলে। আপনার মতো তো কারো গাড়ি বসে তার অন্ন ধ্বংস করছে না। রিয়াদ রেগে চিৎকার করে বলে। কি বললি? পেছনের দিকে তাকিয়ে আকাশকে খুঁজতেই দেখে ও সেখানে নেই। আজকে বেচা কেনার অবস্থা খুব ভালো। কয়েকজন বেশ বড় বড় টিপস দিয়েছে। আকাশ যার থেকে সব খাবার জিনিস নেয় তার টাকা পরিশোধ করার পরেও আকাশের কাছে অনেক টাকায় বেঁচে আছে। আকাশ টাকাগুলো গুনে দেখে 350 টাকার মতো তার কাছে আছে। এটাতে ওর একটু ভালো লাগে। অনেকদিন তেমন ভালো কিছু খায় না ও। আজকে হয়তো খেতে পারবে। আকাশ এসব ভাবছিল ঠিক তখনই হঠাৎ একটা ছেলে এসে ওর হাত থেকে টাকাগুলো কেড়ে নিয়ে দৌড় দেয়। এ আমার টাকা। বলেই আকাশও ওর পেছনে দৌড়াতে থাকে। এই গলি ও গলি পার করে আকাশ যেই না ওকে ধরতে যাবে ঠিক তখনই কিছু একটার সাথে আকাশের ধাক্কা লাগে। এতে আকাশ কিছুটা দূরে ছুটকে গিয়ে পড়ে। আকাশের মাথার পেছনটা খুব ব্যথা করছে। শরীরের কোনো অঙ্গ নাড়াতে পারছে না। ঝাপসা চোখে দেখে কেউ তার দিকে ছুটে আসছে। অন্যদিকে রায়হান একটা সোফায় বসে চা খাচ্ছে আর খবরের কাগজ চোখে বুলাচ্ছে। ঠিক তখনই উনার শালা রিয়াদ সেখানে এলো। এসে বুবু বুবু করে ডাকতে থাকে। সামনে তার দুলাভাই বসে আছে, এটা দেখতে সে ওনার কাছে গিয়ে বলে। কেমন আছেন দুলা ভাই? ভালো, তুই? ভালো। বুবু কোথায়? তোর বুবু একটু অসুস্থ, রুমেই আছে। রিয়াদ ওর বোন অসুস্থ শুনতে দৌড় দিয়ে সেখান থেকে চলে যায়। রিয়াদ একটা রুমের সামনে এসে দেখে ওর বুবু মানে রায়হান সাহেবের দ্বিতীয় স্ত্রী জাহানারা বিছানায় শুয়ে আছে। বুবু। হঠাৎ ভাইয়ের আওয়াজ শুনতে জাহানারা দরজার দিকে তাকায়। এরপর দুই ভাই বোনের অনেক কথা হয়। রিয়াদ এক পর্যায়ে বলে, আজকে কি হয়েছে জানিস? এটা শুনলে না তুই এক্ষুনি সুস্থ হয়ে যাবি। রায়হান সাহেব রুমেই আসছিল, তখনই ওদের কথা শুনে দাঁড়িয়ে যায়। কি জলদি বল। তোদের বাসার ওই ছেলে মানে তোর সৎ ছেলে, ওকে আজকে আমি দেখেছি ট্রেনে ফেরি করে খাবার বিক্রি করতে। জাহানারা শোয়া থেকে উঠে বসে, মুখে একটা হাসি নিয়ে ভাইয়ের দিকে তাকায়। তুই কি শিওর যে ওটাই আকাশ ছিল? 100তে 100। রুমের বাইরে থেকে রায়হান এটা শুনেই সেখান থেকে ফিরে যায়। ড্রয়িং রুমে এসে একজনকে ফোন করে রেল স্টেশনে খোঁজ নিতে বলে। আকাশ হসপিটালের বেডের উপর বসে আছে, মাথায় ব্যান্ডেজ। মাথার পেছনটা অনেক ভার হয়ে আছে। আকাশের সামনে একটা সাদা পাঞ্জাবি পরা লোক বসে আছে। নাম আসলাম শিকদার, আর ওনার পেছনে দুজন দাঁড়ানো। নাম কি? জি, আমার নাম আকাশ। আপনার? ওভাবে ছুটছিলি কেন? যদি কোনো বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেত? মরে গেলেও কোনো সমস্যা ছিল না। এটা শুনে সেখানে থাকা সবাই একটু অবাক হয়ে আকাশের দিকে তাকালো। এই কি সব আজে বাজে বকছিস? বাড়ি কোথায় তোর? বাপের নাম্বার বল। আকাশ এটা শুনে মাথা নিচু করে বলে, জি, আমার কেউ নেই। আমি ট্রেনের ভিতরে ফেরি করে জিনিস বিক্রি করি। তখনই লোকটার পেছনে দাঁড়িয়ে থাকা একটা লোক নাম রহিম বলে, স্যার, আমাদের অনেক দেরি হয়ে গেছে, ক্লায়েন্ট অপেক্ষা করছে তো। আসলাম শিকদার পেছনের লোকটার দিকে চোখ গরম করে তাকিয়ে পড়ল। এতে লোকটা ভয় পেয়ে মাথা নিচু করে বলে, সরি স্যার। আসলাম শিকদার আকাশের দিকে ভালো করে তাকায় আর বলে, সত্যি তোর কেউ নেই? আকাশ আসলাম শিকদারের দিকে তাকিয়ে মাথা নাড়ায়। আসলাম একটু ভেবে বলে, আচ্ছা উঠ, চল আমার সাথে। আকাশ একটু অবাক হয়ে বলে, কোথায়? আমার সাথে যাবি? 3 বেলা খেতে দিবেন তো? আসলাম শিকদার এটা শুনে হেসে ওর পেছনে থাকা দুজনকে ইশারা করে ওকে ধরে তুলতে। এরপর আকাশকে কেউই এই অঞ্চলে আর দেখেনি। 20 বছর পর ঢাকা দেশের একটা ব্যস্ততম শহর। রাতের বেলা শহরটাকে দেখতে অন্যরকম লাগে। মিলন রাস্তা দিয়ে পাগলের মতো করে ছুটছে, তার পেছনে কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে ছুটছে আর ওকে থামতে বলছে। মিলন বারবার একটা নাম্বারে কল দিচ্ছে কিন্তু কোনো রেসপন্স পাচ্ছে না। ও ছুটতে ছুটতে এমন একটা জায়গাতে চলে এলো যেখান থেকে পালানোর আর কোনো পথ খোলা নেই। এটা দেখে ওর পেছনে ছুটতে থাকা লোকদের মধ্যে একজন বলে ওঠে, এবার কোথায় পালাবি? সব রাস্তা তো বন্ধ হয়ে গেল। মিলনের দিকে সবাই এগিয়ে যাচ্ছে আর বলছে, দেখি আজকে তোকে কে বাঁচায়। মিলন ছেলেটা অনেকটাই ভীতু টাইপের, অল্পতেই ভয় পায়। সেখানে এতগুলো লোক হাতে ছুরি কাঁচি নিয়ে ওর দিকে এগিয়ে আসছে, এটা দেখি ওর চোখ বন্ধ করে চিল্লাতে থাকে, সাথে প্যান্টটাও ভিজিয়ে ফেলে। হঠাৎ করে একটু শব্দ হয়ে পরক্ষণেই সব কিছু শান্ত হয়ে যায়। মিলন আস্তে আস্তে ওর চোখ খুলে দেখে, ওর সামনে তাকায় আর দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে, একটা ছুরি হাতে নিয়ে সেটা ঘুরাচ্ছে। চুল দাড়িগুলো বেশ পরিপাটি করা, সাদা একটা পাঞ্জাবি পরে আছে যেটাতে বিন্দু বিন্দু রক্তের ফোঁটা লেগে আছে। ছেলেটা মিলনের দিকে তাকিয়ে মুচকি হাসছে।
মিলন লোকগুলোর দিকে তাকিয়ে দেখে ওরা মাটিতে পড়ে আছে। অন্যদিকে আসলাম শিকদার ওনার বাড়িতে সোফার উপরে পায়ের উপর পা তুলে বসে টিভিতে খবর দেখছে। তখনই ওনার ফোনটা বেজে ওঠে। আসলাম শিকদার ফোনটা হাতে নিয়ে রিসিভ করে, কানে ধরে বলে, হ্যাঁ আকাশ বল, ওই বলদটাকে বাঁচাতে পেরেছিস? মিলনকে মাত্র যে ছেলেটা বাঁচালো ওটাই আকাশ, বর্তমানে আসলাম শিকদারের ডান হাতও। আসলাম যেটা বলে আকাশ চোখ বুঝে সেটাই করে। আসলাম শিকদার হচ্ছে দেশের মধ্যে মোস্ট ওয়ান্টেড একজন ক্রিমিনাল। চোরা কারবারি, ড্রাগ ডিলিং, অস্ত্র ব্যবসা সহ এসবই হচ্ছে ওর মেইন বিজনেস। জি স্যার। খানের লোকগুলো কি এখনো বেঁচে আছে? আকাশ সামনে তাকিয়ে মাটিতে পড়ে থাকা লোকদের দিকে তাকায়। আকাশ লম্বা একটা শ্বাস নিয়ে বলে, না স্যার। গুড, ওই বলদটাকে নিয়ে ওখান থেকে জলদি সরে যা। জি স্যার। খান জসিম খান। জসিম খান হচ্ছে আসলাম শিকদারের প্রতিপক্ষ। কয়েক বছর আগে এখানে জসিম খানের রাজত্ব চলত, কিন্তু আসলাম শিকদারের সিক্রেট হাতিয়ার আকাশ আসার পর থেকে ও সব কিছু হারাতে বসেছে। মিলন হচ্ছে আসলাম শিকদারের বড় ভাইয়ের একমাত্র ছেলে। বিদেশ থেকে লেখাপড়া শেষ করে কয়েকদিন আগে দেশে ফিরেছে। ছোটবেলাতেই বাবা মাকে হারিয়েছে। আজ একটা পার্টি থেকে বাড়িতে ফিরেছিল, তখনই খানের লোকেরা ওর উপর হামলা করে। আকাশ মিলনকে সাথে নিয়ে আসলাম শিকদারের বাড়ির ভেতর গেল। মিলন বাড়ির ভেতর আসতেই দৌড়ে আসলাম শিকদারের কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আসলাম ওর পিঠে হাত বুলিয়ে বলে, আরে পাগল, কিছুই হয়নি তোর, তাহলে কান্না করছিস কেন? আমি খুব ভয় পেয়েছি, ভেবেছিলাম ওই লোকগুলো আমাকে আজকেই মেরে ফেলবে। আরে না, আমি থাকতে তোর কিছু হবে না। বলে মিলনকে ছাড়িয়ে এদিক ওদিক তাকিয়ে নাকশিটকে বলে, এই কিসের একটা যেন গন্ধ বের হচ্ছে। আপনার বাতিজার প্যান্ট থেকে। আকাশের কথা শুনে মিলন সহ বাকি সবাই ওর প্যান্টের দিকে তাকায়। মিলন নিজের অবস্থা দেখে সেখানে আর দাঁড়ায় না, দৌড়ে সেখান থেকে চলে যায়। আসলাম শিকদার নিজের দিকে তাকায় আর মুখ সিটকে বলে, বাজে গন্ধ, আমার আবার গোসল করতে হবে। রহিম, পুরো বাড়ি ফ্লোর ভালো করে ধোয়ার ব্যবস্থা কর, আমি গেলাম। বলেই আসলাম শিকদারও সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। আসলাম শিকদারের স্ত্রী গত বছর মারা গেছে। পরিবার বলতে ওনার একটা মেয়ে আর এই ভাইপো আছে। আকাশকে সে নিজের ছেলে বানাতে চেয়েছিল, কিন্তু আকাশ সেটা কখনোই মানেনি। আসলাম শিকদার যখনই সব বলে তখন আকাশ ওনাকে মনে করিয়ে দেয় যে ও ট্রেনের সামান্য একজন ফেরিওয়ালা। আসলাম শিকদার গোসল করে বাইরে আসতেই আকাশ ওনার কাছে চলে যায়। রাতে কিছু খাইছিস? না স্যার, বাসায় গিয়ে খাবো। আল্লাহ যে তোরে কি দিয়ে বানাইছে আমি বুঝি না। এত করে বলি এত বড় বাড়ি এখানেই থাক, তা না কোন বস্তিতে গিয়ে থাকে। আকাশ উত্তরে শুধু মুচকি হাসে। আসলাম শিকদার হেঁটে গিয়ে টিভির নিচে থাকা টেবিলের ড্রয়ার খুলে একটা খাম এনে আকাশকে দিল। নিজের জন্য ভালো কিছু জামা কাপড় কিনে নিস। আকাশ মাথার নিচু করে খামটা নেয়। আকাশের নিজের একটা ছোট বাড়ি আছে, অবশ্য এটা আসলাম শিকদার কিনে ওকে গিফট করেছিল। এটা শহর থেকে বেশ দূরে, একতলা বিশিষ্ট একটা বাড়ি। আকাশ দরজা খুলে বাড়ির ভেতর গেল। একটা ড্রাস খুলে আসলামের দেওয়া টাকার প্যাকেটটা রাখলো। অবশ্য সেখানে এমন অনেকগুলোই প্যাকেট পড়ে আছে। আকাশ ফ্রেশ হয়ে বাইরে থেকে আনা খাবারগুলো খেয়ে বিছানার উপর শুয়ে পড়ল। তখনই হঠাৎ কারেন্ট চলে গেল। রুমের ভেতর ঘুটঘুটে অন্ধকার। ছোটবেলা থেকে আকাশ এই অন্ধকারটাকে অনেক ভয় পায়, কারণ এমনি এক অন্ধকার রাতে আকাশের সৎ মা আর ওর সৎ মামু ওকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলতে চাচ্ছিল, কিন্তু ভাগ্য ভালো থাকায় সেদিন আকাশ বেঁচে যায়। তাই এখন যখনই অন্ধকারে থাকে তখন ওর কেমন জানি শ্বাস বন্ধ হয়ে আসে। আকাশ অনেক কষ্টে উঠে হাত ধুয়ে টেবিলের উপর রাখা ওর ফোনটা পায় আর সেটার ফ্ল্যাশ জ্বালিয়ে রুমকে আলোকিত করে। আকাশের কাছে যখনই টাকা আসে তখনও সেটার অর্ধেক ওর মতো গরিব অসহায় শিশুদের জন্য খরচ করে, কারণও জানি এই ধরনের শিশুদের জীবন কতটা কষ্টে কাটে। আজও সেটাই করল। আকাশ প্যাকেটটা থেকে অর্ধেক টাকা মানিব্যাগে নিয়ে প্যাকেটটাকে ওখানে রেখে দিল। প্রথমে সে একটা এতিমখানাতে যায়, সেখানে কিছু সময় বাচ্চাদের সাথে কথা বলে সময় কাটায়। আর যাওয়ার সময় ওয়ার্ডেনের কাছে 10,000 টাকা রেখে যায়। আকাশ রাস্তার পাশে দিয়ে হাঁটছে, তখনই কারো একটা আওয়াজ আকাশের কানে এলো, একটা মেয়ের কণ্ঠ। আই, দুষ্টামি করো না। আকাশ রাস্তার ওপাশের গলিতে তাকাতেই দেখে একটা মেয়ে সেখানে থাকা কয়েকটা পথ শিশুকে নতুন কাপড় পরাচ্ছে, আর একটা ছোট্ট পিচ্ছি মেয়ে দৌড়াদৌড়ি করছে তাকেই এটা বলে। আকাশ শুকি দিয়ে মেয়েটার চেহারা দেখার চেষ্টা করে, কিন্তু ও শুধু পেছনটাই দেখতে পারছে। মেয়েটাকে একটা সালোয়ার কামিজ পরে আছে, মাথায় ওড়না দিয়ে ঢাকা। আই থামি, দুষ্টামি করলে কিন্তু তোমার এই জামাটা ফেরত নিয়ে নিব।
এটা বলতেই সেই ছোট মেয়েটা মন খারাপ করে ওর সামনে এসে দাঁড়িয়ে পড়ে। এটা দেখে সেই মেয়েটা ওর ব্যাগ থেকে একটা বড় চকলেট বের করে ছোট মেয়েটার দিকে ধরে। এতে পিচ্ছিটা আবার হেসে ওঠে। এটা দূর থেকে দেখে আকাশের মুখেও হাসি ফোটে। ঝিরঝির বাতাসে উপরের গাছগুলো মেয়েটাকে অভিনন্দন জানাচ্ছে তার পাতা ছড়িয়ে। মেয়েটা মুখে একটা হাসি নিয়ে সবাইকে চকলেট দিতে থাকে। আকাশের প্রথম মেয়েটার চেহারা দেখলো। কি সুন্দর দেখতে চেহারাটা, লাল ড্রেসে ওকে যেন পরীর মতো সুন্দর লাগছে। আকাশ তো মুখে একটা হাসি নিয়ে অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছে। তখনই মেয়েটার নজর আকাশের উপর পড়ে। আকাশের এমন করে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে ওর মুখের হাসিটা চলে গেল। ভয়ে ভয়ে মাথা নিচু করে নিজের জামা কাপড় ওড়না ঠিক করতে থাকে। আকাশকে রাস্তা পার হয়ে এদিকে আসতে দেখে সে ভয়ে চকলেটগুলো নিচে ফেলে দিয়ে নিজের স্কুটিতে উঠে পড়ে। আর আকাশের সেখানে আসার আগেই মেয়েটা সেখান থেকে চলে যায়। মেয়েটার এমন আচরণ দেখে আকাশ বেশ অবাক হয়। বাচ্চাগুলো আকাশকে আগে থেকেই চেনে। আকাশকে দেখতেই ওরা আকাশের দিকে ছুটে যায়। 2 দিন পর মিলন কেনাকাটা করবে, তাই আসলাম শিকদার আকাশকে ওর সাথেই পাঠিয়েছে বড় শপিং মল। আকাশ সেটার বাইরে দাঁড়িয়ে চিপস খাচ্ছে। আসলে মিলনের কয়েকটা বন্ধু এসেছে, এজন্য ওকে একা ছেড়েছে। তখনই সেদিনের সেই মেয়েটাকে ছুটতে দেখে। চোখে মুখে চিন্তার ছাপ, কপালে ভাঁজ পড়ে আছে। মুখে কিছু একটা বলছে। আকাশ খেয়াল করে শোনার চেষ্টা করতেই শুনে মেয়েটা বলছে, চোর আমার ব্যাগ নিয়ে পালাচ্ছে, হেল্প প্লিজ। আকাশ দেখে চোরটা ওর দিকেই ছুটে আসছে। এটা দেখে ওর হাসি ফুটে ওঠে মুখে। আর চোরটা আকাশের সামনে আসতেই চোরের গালে কষে একটা চড় মেরে দেয়। চড় খেয়ে চোরটা ঘুরে গিয়ে মেয়েটার হাতের ব্যাগটা দিয়ে কান ধরে মাফ চেয়ে সেখান থেকে পালায়। মেয়েটা আকাশের দিকে হালকা এগিয়ে এসে বলে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আরে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এটা তো আমার কর্তব্য। তবু আপনি জানেন না কত বড় উপকার করলেন আমার মায়ের শেষ স্মৃতি এটার মধ্যে ছিল, তাই অনেক ধন্যবাদ আপনাকে। মায়ের স্মৃতি শুনে আকাশের মনের ভেতর থুক করে ওঠে। মুখের হাসিটা আস্তে করে বিলীন হয়ে গেল। মেয়েটা আকাশের দিকে তাকিয়ে বলে, আমি সেই দিনের জন্য সরি। ওই দিন আপনাকে দেখে ভেবেছিলাম আপনি হয়তো খারাপ, গুন্ডা টাইপের লোক। এটা শুনে আকাশ মেয়েটার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলে, তো এখন কি খারাপ গুন্ডা টাইপের মনে হচ্ছে না? মেয়েটা মুচকি হেসে বলে, মায়ের কথা শুনে যার মন খারাপ হয়ে যায় সে আর যাই হোক খারাপ হতে পারে না। মেয়েটার কথা শুনে আকাশের কেমন জানি মনে শান্তির বাতাস বইছে। মেয়েটা আকাশের দিকে একটু এগিয়ে এসে হাত এগিয়ে দিয়ে বলে, আমার নাম পরি। আকাশ একবার পরীর হাতের দিকে তাকায়, একবার ওর মুখের দিকে। আর মনে মনে ভাবে, আহ, যেমন সুন্দর চেহারা তেমন সুন্দর না। আকাশ পরীর হাতে হাত মিলিয়ে বলে, আমি আকাশ। পরী হাত ছাড়িয়ে নিয়ে বলে, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো মিস্টার আকাশ, পরে কথা হবে, বাই। আকাশ বাম হাত দিয়ে হাত নাড়িয়ে টাটা দেয়, কিন্তু ওর নজর ডান হাতের দিকে, যে হাত দিয়ে মাত্র এই সুন্দরী মেয়ের হাতে হাত রেখেছে। জীবনে প্রথম কোনো মেয়ের হাতে হাত রাখলেও ভাবতে শরীরের ভেতর নাড়া দিয়ে উঠল তার। আকাশ এসব ভাবতে ভাবতে ব্যস্ত। তখনই কিছুটা দূর থেকে মিলন চিৎকার করে বলে, এক্সকিউজ মি মিস্টার আকাশ, চলেন, আমার কাজ শেষ। হ্যাঁ হ্যাঁ আসছি। যাওয়ার আগে একবার উকি মেরে দেখলো মেয়েটা চলে গেছে কিনা। মুখে একটা মুচকি হাসি নিয়ে গাড়ি চালাচ্ছে আকাশ, যেটা পেছনে বসে থাকা মিলন অনেকবার খেয়াল করেছে। সে আর চুপ থাকতে পারল না বলেই ফেলে, বড় কি হয়েছে, এভাবে মুচকে হাসছো কেন? আকাশ পেছনে তাকিয়ে বলে, কি? আকাশের এভাবে পেছনে তাকাতে দেখে ও ভয় পেয়ে যায় আর চিৎকার করে বলে, বড় করছোটা কি? সামনের রাস্তা নজর দাও, অ্যাক্সিডেন্ট হবে তো। আকাশ হেসে বলে, আরে ব্রো, নো সমস্যা, জাস্ট চিল। ওকে ওকে, নাও টেল মি, হাসছো কেন? হাসছি কেন সেটাই তো। হ্যাঁ। अरे यार आज तेरी भाभी से मुलाकात हुई। মিলন আকাশের কথা বুঝতে না পেরে বলে, হোয়াট? কামিং। মিলন আকাশের কথা শুনে হেসে বলে, আরে বড়, এভাবে ইংরেজিকে দর্শন না করলেও পারতে। মিলন গাড়ি থেকে নেমে গেল। আকাশ ক্লাস 3 পর্যন্ত পড়েছিল, যে ইংরেজি জানে সেটা চলার মতো। এরপর কয়েকটা দিন কেটে গেল। আকাশ মেয়েটাকে ওদের এলাকায় অনেক খুঁজেছে, কিন্তু কোথাও কোনো খোঁজ পায়নি। এলাকার বিখ্যাত একটা জায়গা নদীর পাড়। সবসময় মানুষ এখানে এসে গাছের নিচে বেঞ্চে বসে আড্ডা দেয়। অনেক সুন্দর একটা জায়গা। পরীর জরুরি একটা কল করা খুব জরুরি, কিন্তু সিমে ব্যালেন্স নেই। এদিক ওদিক তাকিয়ে রিচার্জের দোকান খুঁজতে থাকে। সে নদীর সাইডে একটা দোকান দেখতে পায়। রাস্তা পার হয়ে দোকানে গিয়ে রিচার্জ করতে থাকে। এই দোকান থেকে কিছুটা দূরে একটা টং চায়ের দোকান, সেখানে আকাশ এসে বসে পড়ে। মামা একটা চা।
আকাশ বসে সামনে রাস্তায় তাকাতেই দেখে দুজন বয়স্ক অন্ধ স্বামী স্ত্রী রাস্তায় কলম বিক্রি করছে, কিন্তু কেউই কিনছে না। বয়স্ক লোকটা চিৎকার করে বলছে, কলম কিনেন স্যার, কলম 5 টাকায় একটা কলম। কিন্তু এনার কথা কেউই শুনছে না। তখনই হঠাৎ বয়স্ক মহিলাটা রাস্তার পাড়ে বসে পড়ে। নাসরিন, নাসরিন। নিচে বসা মহিলাটা কষ্টের একটা নিঃশ্বাস ছেড়ে বলে, কি হয়েছে নাসরিন? আর হাঁটতে পারছি না, উঠে পড়ো। একটু জিরিয়ে নি, আমার খুব কষ্ট হচ্ছে। আকাশের থেকে কিছুটা সামনে ওরা এসব বলছে। তখনই দোকানদার এসে আকাশকে চা দিয়ে গেল। অন্যদিকে পরি রিচার্জ করে বাম দিকে ঘুরতে ও আকাশকে দেখতে পায়। এক নজরে সামনে থাকা দুজনের দিকে তাকিয়ে আছে। হঠাৎ মহিলাটা বলে ওঠে, আমার খুব খিদেও লেগেছে। লোকটা ওর স্ত্রীর কথা শুনে একটা বড় নিঃশ্বাস নিয়ে বলে, আমি কি করে বলবো বলো নাসরিন, 2 দিন হয়ে গেল কেউ একটাও কলম কিনেনি আমাদের কাছ থেকে। আমাদের কাছে কোনো টাকাই নেই। আজ যদি কটা কলম বিক্রি করতে পারি তাহলে রুটি খাওয়ার মতন টাকা হয়ে যাবে না। আকাশ এটা শুনে চাটা সেখানে বেঞ্চের উপর রেখে দেয়। তখনই ওদের পাশ দিয়ে কয়েকজন হেঁটে গেল আর অন্ধ লোকটা বলতে থাকে, স্যার কলম কিনেন স্যার, 5 টাকায় কলম। কিন্তু ওরা ফিরেও তাকালো না। আকাশ বসা থেকে উঠে ওদের দিকেই গেল। কলম কত করে? 5 টাকা করে স্যার, অনেক সুন্দর লেখা হয় এই কলমে। আচ্ছা, তা আপনার কাছে কতগুলো কলম আছে? লোকটা একটু অবাক হয়ে আকাশের কথায়। 50টা? আপনি এক কাজ করুন, সবগুলি আমাকে দিয়ে দেন। পরি কান থেকে ফোন সরিয়ে আকাশের দিকে তাকায়। নিচে বসে থাকা মহিলাটা হাত উঁচু করে ওনার স্বামীকে খুঁজে ওঠার জন্য। এটা দেখে আকাশ ওনার হাত ধরে উঠতে সাহায্য করে। অন্ধ লোকটা কলম গুনে আকাশের কাছে দিয়ে বলে, এই নিন স্যার। আকাশ ওর মানিব্যাগ থেকে 300 টাকা বের করে লোকটার হাতে দেয় আর কলমগুলো নেয়। অন্ধ লোকটা হাত টাকাতে হাত বুলিয়ে বলে, স্যার 50 টাকার তো ভাঙটি নেই। ওটা আপনি রেখে দিন, দুজন মিলে আইসক্রিম খাবেন। লোকটা হেসে বলে। অনেক অনেক ধন্যবাদ স্যার। আকাশ লোকটার কাঁধে হাত রেখে বলে, আরে ধন্যবাদের কি আছে, আমিও তো তোমাদের মতো একজন। আকাশ চলে যাচ্ছিল ঠিক তখনই লোকটা বলে, স্যার 1 মিনিট স্যার। হ্যাঁ স্যার এখানে আশেপাশে কোনো খাবারের দোকান আছে? খাবারের দোকান? হ্যাঁ আছে তো, আসুন আমি নিয়ে যাচ্ছি। আকাশ লোকটার হাত ধরে নিয়ে রোড পার করে দেয়। সবার মতো পরিও এটা দেখেছে। খাবারের দোকানের কাছে এসে লোকটা হাত জোর করে চোখে পানি ফেলে আকাশকে বলে, আপনি অনেক ভালো স্যার, আপনার জন্য আজ 2 দিন পর আমরা ভালো কিছু খেতে পারবো। ধন্যবাদ স্যার। আকাশ লোকটার হাত নিচে নামিয়ে দিয়ে বলে, আরে কি যে বলেন, এই ছোটু এদিকে আয়। আকাশ ওদের থেকে কেনা কলম গুনতে গুনতে রাস্তা দিয়ে হাঁটছিল। তখন পরি সামনে থেকে এসে বলে, হাই। আকাশ কলম গুনতে গুনতে না দেখে বলে, হাই। এক পা এগুতেই আকাশ থেকে যায়, কারণ এটা ওই মেয়েটারই কণ্ঠ। এই হাই, আপনি এখানে কি করে? ফোন রিচার্জ করাচ্ছিলাম ওই দোকানে। ও, আপনি ওই লোকের থেকে কলম কিনেছেন, পরে রোড ক্রসও করেছেন। আমি বুঝেছি আপনি ওদের সাহায্য করতে চেয়েছিলেন। ওসব তো ঠিক আছে, কিন্তু কলম কিনে সাহায্য করার থেকে আপনি টাকাটা এমনিতে দিয়ে দিলে তো ওরা আরও বেশি খুশি হতো। ওরা দুজন গত 2 দিন ধরে কিছু খায়নি। এরপরেও ওরা না কারোর থেকে ভিক্ষা চাইছে, না কারোর সামনে হাত পেতেছে। কলম বিক্রি করে নিজের জন্য খাবার কিনতে চাইছে। এখানে ওদের শুধু শুধু টাকা দিয়ে ভিখারি কেন বানাবো? এভাবে তো ভেবে দেখিনি। আর একটা কথা, কখনো আপনি যদি এমনই কাউকে দেখেন তখন ওদের থেকে জিনিস কিনে সাহায্য করবেন, বুঝতে পেরেছেন? পরি মাথা নাড়িয়ে বলে। এখন আপনি কলমগুলো দিতে যেতে হবে। এটুকু বলে আকাশ সেখান থেকে চলে যাচ্ছে আর পরি হেসে আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ চিৎকার করে বলে, আমাকে নেবেন, আমি অনেক সাহায্য করতে পারি। আকাশ এটা শুনে দাঁড়িয়ে পরির দিকে তাকিয়ে দেখে পরি মুচকি হাসছে। এতিমখানাতে সবাইকে একটা করে কলম দিচ্ছে ওরা। অল্প সময় পরিও বাচ্চাদের সাথে ভাব জমিয়ে নিয়েছে। আকাশ বাচ্চাদের সাথে কথা বলার সময় আর চোখে পরির দিকে তাকাচ্ছে। রাস্তার পাশ দিয়ে ওরা দুজন হাঁটছে, দুজনের মধ্যে বেশ দূরত্ব আছে। আকাশ পরিকে বলে, তোমার বাড়িতে কে কে আছে? আকাশের থেকে হঠাৎ তুমি শুনে পরি একটু লজ্জা পেল, যেটা আকাশও বুঝতে পেরেছে। বাড়িতে আব্বু, ছোট মা আর একটা ছেলে। আপনার? আকাশ অন্যদিকে তাকিয়ে বলে, কেউ না, 5 বছর বয়সে মাকে হারিয়েছি, তার কিছুদিন পর বাবাকে। পরি মন খারাপ করে বলে, সরি, আমি আসলে বুঝতে পারিনি। আকাশ একটু হাসার চেষ্টা করে বলে, আরে না, সমস্যা নেই। পথ শিশুদের খুব ভালোবাসেন, তাই না? আমি নিজেই তো ওদেরই একজন। একটা সময় ট্রেনে খাবার বিক্রি করতাম। পরি একটু ভেবে ঘুরে আকাশের মুখের সামনে এসে বলে, এই ওয়েট,
আমার মনে হয় আমি আপনাকে দেখেছি। আকাশ একটু অবাক হয়ে বলে, মানে ঠিক বুঝলাম না। এই জন্য আপনার চেহারাটা আগে কোথাও দেখেছি মনে হচ্ছিল। এরপরে পরি আকাশকে বলে সে অনেক আগে ছোটবেলাতে নানুর বাসাতে যাওয়ার সময় ট্রেনে আকাশকে দেখেছিল। 30 টাকা বেশি দিয়েছিল। আপনি সেই লাল জামা পরা মেয়েটা যাকে ম্যাম বলায় কেলকেল করে হেসেছিল? ওই জামাটা এখনও আমার আলমারিতে আছে। মানতেই হবে, আপনি তখনও কিউট ছিলেন, এখনও কিউট আছেন। এটা শুনতেই পরি একটু লজ্জা পায়, আর এটা দেখে আকাশ অন্যদিকে মুখ ঘুরিয়ে হাসে। কিছু সময় পরে পরি ঘড়ি দেখে বলে, এই রে, খুব দেরি হয়ে গেছে, বাসায় গেলে বকা খেতে হবে। পরি চলে যাবে শুনে আকাশের খারাপ লাগতে থাকে। ওর থেকে ওর নাম্বারটা চাইবে, কিন্তু আকাশের সাহস হচ্ছে না। তখনই পরি আকাশের কাছে এসে বলে, আপনার ফোনটা দিন। আকাশ একটু অবাক হয়ে পকেট থেকে ফোনটা বের করে পরিকে দেয়। এটা আমার নাম্বার, কোনো সাহায্য লাগলে কল করিয়েন। জানেনই তো আমি খুব ভালো সাহায্য করতে পারি। বলেই পরি হেসে ওঠে। আর পরির হাসি দেখে আকাশের যেন দুনিয়াটাই থমকে গেল। আকাশ ছাদে সে সন্ধ্যের পর থেকে পায়চারি করছে, হাতে ফোন নিয়ে ভেবে পাচ্ছে না কি বলে পরীকে কল করবে। ও বলেছিল সাহায্য লাগলে কল করতে, এখন আকাশ কি করবে সেটাই ভাবছে। আর ফোনে ওর নাম্বারটা দেখেছে। আকাশ অনেক কষ্টে নিজের মনকে মানিয়েছে ওকে কল করবে। যেই না কল করবে তখনই স্ক্রিনে ভেসে উঠল স্যারের নাম, মানে আসলাম শিকদার। আকাশ জলদি কলটা রিসিভ করে। জি স্যার। কোথায় তুই? আজকে সারাদিনে একবারও দেখলাম না। সরি স্যার, একটু অসুস্থ। কি হয়েছে, ডাক্তার পাঠাবো? না, তেমন কিছু না তো, শুধু একটু মাথা ব্যথা ব্যাস। আচ্ছা, সমস্যা হলে কল করিস। আর শোন, কালকে সন্ধ্যার পর সিটি ক্লাবে একটা পার্টি আছে, আর তুই আমার সাথে সেখানে যাবি। সরি স্যার, আপনি তো জানেন আমার এসব পার্টি পছন্দ না। দেখ, আমি জানি তোর এসব পছন্দ না, এমনকি তোকে কখনো এসব প্রোগ্রামে যাওয়ার জন্য চাপ দেই না। আজকে যখন বলছি তখন নিশ্চয়ই কারণ আছে, তাই বলছি কালকে তুই আমার সাথে যাবি। আকাশ আর না করতে পারে না। কল কেটে আকাশ সোজা রুমের চলে যায়। একটা ম্যাপ বের করে সিটি ক্লাবের আশেপাশে সকল অলি গলি রাস্তা মার্ক করতে থাকে, কারণ আসলাম শিকদারের সুরক্ষাটাই বড় আকাশের কাছে। অন্যদিকে পুরি কিছু সময় পরপর মোবাইল চেক করছে, কেউ কিছু পাঠিয়েছে কিনা সেটা দেখার জন্য, কিন্তু প্রতিবারই হতাশ হয়ে ফোনটা আগের অবস্থানে রাখছে। পরের দিন সন্ধ্যায় আকাশ আসলাম শিকদারের গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। ওদের সাথে মিলনও আছে। মিলন আকাশের দিকে ভালো করে তাকায়, দেখে সে আজকেও একটা সাদা পাঞ্জাবি পরে আছে। বড়, তোমার কি একটাই পাঞ্জাবি? আকাশ ওর কথার কোনো উত্তর দেয় না, শুধু একটু মুচকি হাসে। অনুষ্ঠানে দেশের নামি দামি অনেক লোকই এসেছে, সাথে আসলাম শিকদারের শত্রু জসিম খানও। আসলাম শিকদার আকাশকে একটু দূরে দূরেই থাকতে বলেছে, যাতে করে কেউ বুঝতে না পারে আকাশ ওদেরই একজন। কারণ আসলাম শিকদার সিক্রেট হাতিয়ারকে এখনো কেউ দেখেইনি, যারা দেখেছে তারা আর বেঁচে নেই। আসলাম শিকদার কয়েকজনের সাথে দাঁড়িয়ে কথা বলছে, তখনই পেছন থেকে কেউ একজন বলে উঠল, অবশেষে শিয়াল তার গুহা থেকে বের হলো। আসলাম শিকদার মাথা ঘুরিয়ে পেছনের দিকে তাকায়, দেখে তার সব থেকে বড় প্রতিপক্ষ জসিম খান ওদের দিকে এগিয়ে আসছে। ওর সাথে আরো 6-7 জন লোক আছে। কুকুরেরা সবসময় দল বেঁধে থাকে, আর সিংহ একা। এখন ভাব, তুই কি আর আমি কি। এটা শুনতে জসিমের মাথায় রাগ উঠে যায়। তখনই সেখানে একজন মন্ত্রী চলে আসে আর ওদের থামায়। আকাশ এসব দূর থেকে দেখছে আর হাসছে। তখনই ওর পিঠে কেউ একজন খোঁচা মারল। আকাশ পেছনে ফিরে দেখে এটা পরি। আজকে ওকে একটু অন্যরকম লাগছে। জামার উপরে আরেকটা কাপড় পরা, যেটা গলায় বাঁধা, যাকে অ্যাপ্রন বলে, সেটা পরা। সে কখন ধরে পিছন থেকে আওয়াজ দিচ্ছি, শুনছিনি না? আকাশ একটু অবাক হয়ে বলে, তুমি এখানে? আমি তো এখানে ক্যাটারিং করতে এসেছি। পরির থেকে এটা শুনে আকাশ হেসে বলে, ক্যাট? ও গুড গুড, আচ্ছা আমি 1 মিনিটই আসছি। বলে সেখান থেকে ও চলে গেল। আসলে পরি ইংলিশে মাত্র কি বললো ওটা মানে কিছুই বুঝতে পারেনি আকাশ, তাই এটার মানে শুনতেও মিলনকে খুঁজতে থাকে এবং পেয়েও যায়। মিলন ওর বন্ধুদের সাথে গল্প করছিল, তখনই আকাশ ওর হাত ধরে টেনে একটু দূরে সরিয়ে এনে বলে, ব্রো, এই কেয়ার ট্রেনিং মানে কি? মিলন ভ্রু কুঁচকে আকাশের দিকে তাকিয়ে বলে, কি কেয়ার ট্রেনিং? কি এর বাংলা কি? আদৌ কি এমন কোনো শব্দ আছে? যাই হোক, কেয়ার মানে তো আদর বা যত্ন, আর ট্রেনিং মানে প্রশিক্ষণ। আকাশ এটা শুনে চোখ বড় বড় করে বলে, কি এর মানে ও আমাকে আদর শেখাতে চায়? বলে ঢুলতে থাকে। মিলন এটা শুনে হাসতে থাকে। আকাশ এসে দেখে পরি এখনো দাঁড়িয়ে আছে ওখানে। আকাশ আসতেই ও বলে, কোথায় গিয়েছিলেন? আকাশ তো পরির দিকে তাকিয়ে মুচকি হাসছে। তুমি তো বেশ দুষ্টু,
এটা শুনতেই পরীর চোখ বড় বড় হয়ে যায়। এ কি বলছেন এসব? হুম, কিছুই না। আকাশ আর চোখে পরীর দিকে তাকায় আর একটু করে মুচকি হাসে, যেটার মানে পরী নিজেও কিছু বুঝতে পারছে না। আচ্ছা, তাহলে আমি এখন যাই, পরে কথা হবে। আকাশ হেসে হাত নাড়াতে নাড়াতে বলে। বাই। পরীর থেকে নজর সরিয়ে আকাশ আবার আসলাম শিকদারের দিকে নজর দেয়। দেখে এখনো আসলাম শিকদার আর জসিম খানের ভেতরে কথা কাটাকাটি চলছে। অন্যদিকে পরী কিছুটা দূরে এসে গলার বাঁধা কাপড়টা খুলে মাটিতে ছুঁড়ে মারল আর রাগে ফুঁসতে ফুঁসতে একটা গাড়ির কাছে এলো। গাড়িটার দরজা খুলে ভেতরে রাখা সিগারেটের একটা প্যাকেট থেকে একটা সিগারেট জ্বালিয়ে মুখে নিয়ে নিল। তখনই কেউ একজন হেঁটে ওর দিকে আসে। পরী রেগে বলে, ড্যাড, আমি আর ওকে সহ্য করতে পারছি না। কেমন করে তাকায় আমার দিকে, দেখলেই শরীরের ভিতরে ঘিন ঘিন করে ওঠে। ইচ্ছে করে ওকে ওখানে মেরে পুঁতে ফেলি। আমার দ্বারা আর এসব হবে না। এইভাবে চলতে থাকলে আমি পাগল হয়ে যাব। পরীর সামনে দাঁড়িয়ে থাকা লোকটা আর কেউ না, বরং জসিম খান নিজে। আমি বুঝতে পারছি মামনি তোমার কষ্টটা, তবে ভুলে যেও না আমাদের একটা প্ল্যান আছে। আজকে ওদের মেরে ফেলি, সাথে তো কোনো গার্ডও আনেনি। তুমি আকাশকে এখনো ভালো করে চেনো নাই, তাই প্লিজ মামনি আর কয়েকটা দিন। এটা শুনতেই পরী রেগে ওর গাড়িতে উঠে সেখান থেকে চলে গেল। এভাবে কয়েকটা দিন কেটে গেল। প্রায় আকাশ আর পরীর ফোনে কথা হয়। পরী না চাইতেও মিষ্টি করে করে আকাশের সাথে কথা বলে। আকাশে কয়দিনে পরীর প্রতি অনেক দুর্বল হয়ে পড়েছে। নদীর পাড়ে ওরা দুজন বসে আছে। দুজনের মধ্যে দূরত্বটা এখন অনেকটাই কমে এসেছে। আকাশ ওর পেছনে গুজে রাখা পিস্তলটা বের করে পরীর সামনে আনলো। এতে পরী একটু অবাক হলেও ভয়ের অভিনয় করতে থাকে। এটা কি? পিস্তল কেন? এটা সরম প্লিজ, ভয় করছে আমার। আকাশ ওটা আবার পেছনে গুজে বলে, তোমাকে বলা হয়নি আমি একজন সন্ত্রাসী। পরী আসলাম শিকদারের জন্য কাজ করি। পরী ভয় ভয়ে আকাশের দিকে তাকিয়ে বলে। আকাশ পরীর কথার কোনো উত্তর দেয় না। আকাশ লম্বা একটা শ্বাস নিয়ে বলে, জানো আমার মা বলতো, যাদেরকে আমরা পছন্দ করি, ভালোবাসি, তাদের থেকে কোনো কিছু লুকানো ঠিক না। এটা শুনতেই পরী আকাশের দিকে তাকায়। দেখি আকাশ পরীর দিকে তাকিয়ে আছে। জানি না আমি কতদিন বাঁচবো, তবে যতদিন বাঁচবো আমি তোমার সাথেই বাঁচতে চাই। পরী মাথা নিচু করে বলে, কালকে ছেলেপক্ষ আমাকে দেখতে আসবে। আব্বু আমার বিয়ে ঠিক করেছে। এটা শুনতেই আকাশের মন খারাপ হয়ে যায়। পরক্ষণেই পরী বলে, আমি চাই কালকে আপনি আপনার গার্ডিয়ানকে নিয়ে আমাদের বাসায় আসুন। এটা শুনতেই আকাশের মুখে হাসি ফোটে। খুশিতে ও পরীকে জড়িয়ে ধরে। পরীর মনে মনে এতে খুব রাগ হয়, তবে সেটা দেখাতে পারছে না। পরের দিন আকাশ রেডি হয়ে আসলাম শিকদারের বাড়িতে চলে এসেছে, কারণ সে ছাড়া তার কোনো গার্জিয়ান নেই। গতকালকে ওনার সাথে এটা বলতেই উনি যেতে রাজি হয়ে যায়। আসলাম শিকদার সিঁড়ি বেয়ে নিচে নামছে। তখন আকাশকে দেখে সোফায় বসে কিছু একটা নিয়ে গভীরভাবে চিন্তা করছে। আসলাম আকাশের সামনে আসে। আকাশ ওনাকে দেখে বসা থেকে উঠে দাঁড়ায়। পিস্তলটা বের করে রেখে দে, শুভ কাজে এসব নিয়ে যেতে হয় না। কিন্তু এটা বলেছি কর। আকাশ আসলাম শিকদারের কথা মতো গান বের করে টেবিলের উপর রেখে দিল। ওরা দুজন অনেক মিষ্টি নিয়ে বেরিয়ে পড়ল পরীদের বাড়ির দিকে। গাড়িটা একটা বাড়ির সামনে এসে থামল। বাড়িটা দেখতে বেশ আটো ছোট, নির্জন একটা এলাকা। আকাশ গাড়ি থেকে নেমে আসলাম শিকদারের দরজা খুলে দেয়। কলিং বেল দিতেই পরী এসে দরজা খুলে দেয়। আকাশের পেছনে আসলাম শিকদারকে দেখে বলে, আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি মা, খুব ভালো আছি। আকাশ পরীকে দেখিয়ে বলে, স্যার এ পরী। আসলাম শিকদার পরীকে দেখে বলে, মাশাআল্লাহ, পরী তো দেখতে পরীর মতোই। পরী হেসে বলে, আপনারা ভিতরে আসেন। পরী ওদের ভেতরে এনে সোফায় বসালো। আপনারা বসুন, আমি আব্বুকে ডেকে দিচ্ছি। বলেও চলে গেল। তোর পছন্দ আছে বলতে হবে। মেয়েটা কি সুন্দর দেখতে। সুন্দর তো হতেই হবে, দেখতে হবে না মেয়েটা কার। সামনের দিকে তাকাতেই আকাশ আসলামের চোখ বড় বড় হয়ে যায়, কারণ জসিম খান ওদের সামনে দাঁড়িয়ে আছে। জসিম তুই? সারপ্রাইজ। এটা বলে ও হো হো করে হাসতে থাকে। তুই এখানে কি করছিস? তোদের বরবাদ করার জন্য অপেক্ষা করছি। ভাবতেও অবাক লাগছে, যার জন্য তুই এত উপরে উঠলি আর তার জন্যই তুই সব কিছু হারাবি। জসিম এটা বলতেই রুমের ভেতর থেকে বের হয়ে আসে পরী। ওড়নাটা মাথা থেকে সরিয়ে নিচে ফেলে জসিমের পাশে দাঁড়ায়। আকাশ যেন এসব বিশ্বাস করতে পারছে না, তার সাথে এত বড় ধোঁকা। তার মানে এটা তোর মেয়ে, কিন্তু তোর তো কোনো মেয়েই ছিল না। লুকাতে কি শুধু তুই পারিস? আকাশ করুণ চোখে পরীর দিকে তাকিয়ে আছে, কিন্তু পরীর চোখে মুখে স্পষ্ট রাগ দেখা যাচ্ছে। এসব দেখে আকাশের মনের ভেতরটা ভেঙে যাচ্ছে।
মনে হচ্ছে কেউ গুলি করে ওর বুকের ভেতরটা ঝাঁঝরা করে দিয়েছে। আকাশ ভেবেছিল পরীকে পেয়ে ওর মাকে পেয়েছে, কিন্তু জসিম, কি চাস তোরা? আপাতত তুই আর তোর পোষা ওই কুত্তাকে মারতে চাই। পরীর বলা কথাটা আকাশের সোজা কলিজায় এসে লাগলো। যাকে এত ভালোবাসলো সে কিনা তার জান নেওয়ার জন্য এসব করেছে। আকাশ দেখে জসিম পিস্তল দিয়ে আসলাম শিকদারকে গুলি করেছে। তখনই আকাশ আসলামকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, ফলে জসিমের ছোড়া গুলিটা আকাশের বাম কাঁধে এসে লাগে। আসলাম আকাশ বলে চিৎকার করে ওঠে। আকাশের চোখ মুখ সব লাল হয়ে গেছে, কাঁধ থেকে রক্ত পড়ছে। সে যে করেই হোক আসলাম শিকদারকে বাঁচাতে চায়। জসিম আবার গুলি করতে গেলে আকাশ উঠে দৌড়ে জসিমের দিকে যেতেই পাশ থেকে পরি ঘুরে এসে আকাশের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। আকাশ চোখ বড় বড় করে পরির দিকে তাকিয়ে আছে। আসলাম শিকদার আকাশের এই অবস্থা সেখানে হাঁ হয়ে বসে থাকে। ওনার চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ঠিক তখনই বাইরের দিক থেকে একটা গুলি এসে আসলাম শিকদারের মাথা ফুটো করে বেরিয়ে গেল। অন্যদিকে আকাশ পরীর গালে দুটো আঙ্গুল ছুঁয়ে মাটিতে ঢলে পড়ে গেল। বাড়ির বাইরে থেকে পরীর চাচাতো ভাই রবিন সেখানে এলো। বাইরে থেকে ওই আসলাম শিকদারকে গুলি করেছে। রবিন পা দিয়ে আসলাম শিকদারকে নাড়িয়ে বলে, আমার আব্বাকে মেরেছিস না, এখন যা উপরে গিয়ে তার সাথেই থাক। এটার পরে সবার চোখ পড়ে পরীর সামনে নিচে পড়ে থাকা আকাশের দিকে। পেট কাঁধের রক্তে ফ্লোর লাল হয়ে গেছে, তবু চোখ দিয়ে পানি বের হচ্ছে, আর পরীর দিকে এক নজরে তাকিয়ে আছে। রবিন এসে আকাশের দিকে পিস্তল তাক করে। আয়নার সামনে দাঁড়িয়ে আছে পরী। 1 সপ্তাহ পার হয়ে গেছে ওই ঘটনার পরে। সেদিনের পর থেকে রাত একটা বারের জন্য দু চোখের পাতা এক করতে পারেনি ও। তাই আজ ঠিক করেছে ডক্টরের কাছে যাবে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে থাকে ও। আকাশ ওর গালে যেখানে ছুঁয়েছিল সেখানে হঠাৎ সে রক্ত দেখতে পায়, ফলে সে ভয় পেয়ে কয়েক পা পিছিয়ে আসে ও। পরীদের বাড়িটা বেশ বড়। সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখে তার চাচাতো ভাই রবিন বসে বসে খাচ্ছে। এটা দেখে পরী একটু জোরেই বলে, ছোট মা, নাস্তা। বলে রবিনের পাশে বসে পড়ে। রবিন পরীর দিকে তাকিয়ে বলে, কিরে, ঠিক মতো ঘুমাস না? চোখের নিচে কালো হয়ে গেছে। নিজের চরকায় তেল দে। রবিন রেগে চিৎকার করে বলে, পরি, তোরে না কইছি আমার সাথে তর্ক করবি না? পরীও রেগে বলে, তোকেও মানা করেছি আমার সাথে কথা বলবি না। রবিন পরীর দিকে চোখ গরম করে তাকিয়ে সেখান থেকে উঠে চলে গেল। জ্যামে আটকা পড়ে আছে পরীদের গাড়ি। গাড়ির পেছনে বসেও জানালার কাছে মাথা লাগিয়ে আছে। তখনই একটা ছোট ছেলে এসে ওর জানালাতে টোকা দিল। পরী ওর দিকে তাকাতেই ছেলেটা বলে, ম্যাম, একটা ফুল নেন না ম্যাম, অনেক সুন্দর ফুল, এখানে তো তাজা তাজা আছে ম্যাম। পরী তাকিয়ে দেখে ছোট ছেলেটার জামার এক কোণ ধরে আছে ওর থেকে আরও ছোট একটা মেয়ে। পরীর এটা দেখে কেন জানি আকাশের বলা কথাগুলো মনে পড়ে গেল। তখনই নীল বাতি জ্বলে ওঠে। পরী ড্রাইভারকে যেতে বলে। ডক্টরের সামনে বসে আছে পরী। আপনার রিপোর্ট তো সব ঠিক আছে, ইন্টারনাল কোনো সমস্যা নেই, আর এমনটা অতিরিক্ত দুশ্চিন্তার কারণে হতে পারে। কিন্তু আমি তো কোনো কিছু নিয়ে চিন্তিত নই। ওহো আচ্ছা, আমি একটা ওষুধ লিখে দিচ্ছি, প্রতিদিন রাতে একটা করে খাবেন। ডক্টরের রুম থেকে বের হতেই পরী একটা বয়স্ক লোকের সাথে ধাক্কা খায়। তাকে বকা দিতে যাবে তখনই ওই লোকটা পরীকে বলে, আরে মামনি, তুমি এখানে? পরী লোকটাকে চিনতে পারল না। কে আপনি? আমাকে চিনেন? আমি ওই এতিমখানায় ওয়ার্ডানে। তুমি আর আকাশ যেখানে গিয়েছিলে। পরী আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়ালো না, গজগজ করে হেঁটে সেখান থেকে চলে গেল। ওয়ার্ডেন লোকটা একটু অবাক হয়ে পরীর দিকে তাকিয়ে রইল। পরের দিন একটা রেস্টুরেন্টে পরী সহ ওর কয়েকজন বান্ধবী মিলে আড্ডা দিচ্ছে। তখন একটু ওয়েটার অর্ডার নিতে আসে। ওরা অর্ডার দেয়। তখনই পরীর চোখ যায় রাস্তা দিয়ে যেতে থাকা সাদা পাঞ্জাবি পরা একটা লোকের দিকে। তার পেছনে কয়েকটা রাস্তায় থাকা বাচ্চাও আছে। এটা দেখতেই ওর বুকের মধ্যে ধুপ করে ওঠে। পরীকে অন্যমনস্ক দেখে ওর বান্ধবীরা ওকে ডাকে এবং পরে বিভিন্ন কিছু নিয়ে গল্প করতে থাকে। বাড়িতে সোফায় বসে আছে ও। তখন ওর ছোট মা ওর পাশে এসে বসলো। ছোট মা বাইরের কোনো খবর জানে না। কি হয়েছে রে তোর পরি? সবসময় দেখি কি ভাবিস? পরী ওর ছোট মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে আর বলে, কই, আমি তো একদম ঠিক আছি, আর কি নিয়ে ভাববো? তাহলে নিজের এমন হাল করে রেখেছিস কেন? আচ্ছা ছোট মা, বলতে পারো এমন কি কোনো উপায় আছে যেটা আমাদের গত 2 মাসে স্মৃতি ভুলিয়ে দিবে? এটা বলতে পরীর চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এটা দেখে ছোট মা সিরিয়াস হয়ে বলে, কি হয়েছে রে তোর পরি? আমার আবার কি হবে? তাহলে কান্না কেন করছিস? পরী ওর চোখে হাত দিয়ে দেখে সত্যি ওর চোখে পানি। এটা দেখেও বেশ অবাক হয়। চোখ মুছে ছোট মায়ের দিকে একবার তাকিয়ে ওখান থেকে উঠে চলে গেল।
আমি তো শুধু তোমার একটু ভালো থাকতে চেয়েছিলাম, এর বেশি তো আর কিছু চাইনি তোমার কাছে। তাহলে কেন আমার সাথে এমনটা করলে তুমি? পরি দেখে আকাশের পেটে এখনো সেই ছুরিটা ঢোকানো। ও এক পা দুপা করে পরির দিকে এগিয়ে আসছে। আমার ভালোবাসার প্রতিদান তুমি এভাবে দিলে? কেন করলে এমনটা পড়ি? কেন? পরি অনেক ভয়ে ভয়ে বলে, সরি, আমাকে মাফ করে দাও প্লিজ, আমাকে যেতে দাও। আকাশ ওর পেটে বাঁধানো ছুরিটা বের করে পরির দিকে তেড়ে দৌড়ে আসে। অমনিতে পরি শোয়া থেকে উঠে বসে। ওর পুরো শরীর ঘেমে ভিজে গেছে। ওর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে ও। পাশে টেবিলে রাখা পানির বোতল হাতে পুরো পানিটা ঢকঢক করে খেয়ে নিল। পরি প্রতিদিন সকালে উঠে নিয়ত করে যে সে আকাশকে নিয়ে ভাববে না, মনে করবে না ওর কথা। যাকে সে নিজ হাতে মেরেছে তার কথা কেন মনে করবে ও? এসব ভাবতে ওর চোখ ভরে আসে। মনে পড়তে থাকে আকাশে ঢুলে ঢুলে কথা বলা, ঘুরতে যাওয়া, একসাথে মজা করা, একসাথে বৃষ্টিতে ভেজা। পরের দিন পরি গাড়িটা আকাশের বাড়ির সামনে এসে দাঁড়ালো। ও গাড়ি থেকে নেমেই বাড়িটার দিকে তাকালো। একদিন আকাশ আর পরি একটা বেঞ্চে বসেছিল, তখন আকাশ বলে, আমি সবসময় বাসার চাবি সাথে নিতে ভুলে যাই। এজন্য আমার বাসার সামনে অ্যালোভেরা গাছের টেবের নিচে প্রতিদিন রাতে একটা চাবি রেখে দিই, যাতে করে পরের দিন সারা রাত বাইরে না কাটাতে হয়। পরি আকাশের বাসার দরজার সামনে রাখা গাছটা সরিয়ে দেখে সত্যি সেখানে একটা চাবি আছে। পরি দরজা খুলে ভেতরে যেতেই দেখে দেয়ালে বড় করে একটা মহিলার ছবি টানানো। এটা রাহেলার, মানে আকাশের মায়ের। পরি আরও সামনের দিকে এগিয়ে টেবিলে রাখা জিনিসপত্র দেখতে থাকে। বাড়ির ভেতরটা বেশ গোছানো। ডান পাশে একটা রুম আছে, যেটা আকাশের বেডরুম। পরি ভেতরে দরজা খুলে ভেতরে গিয়ে দেখে খাটের উপরটা এখনও অগোছালো। সাথে খাটের উপর ওরই কটা ছবি ছড়িয়ে ছিটিয়ে আছে। পরি একটা ছবি হাতে নিয়ে বিছানার উপর বসে পড়ে। ছবিটা নদীর পাড়ে তোলা। পরি ঝালমুড়ি খাচ্ছিল, তখনই আকাশ তুলেছিল। পরে আরেকটা ছবি তুলে দেখে সেটাতেও ও হাসছে। একে একে আরও কটা ছবি দেখল। তার মধ্যে চোখ আটকে যায় একটা ছবির দিকে, যেটাতে আকাশ আর পরি দুজন একসাথেই আছে। ছবিটা দেখতেই পরির ভিতরে এক কষ্টের বন্যা শুরু হয়ে যায়, যেটাতে সে প্রতিনিয়ত জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। পরি খুব জোরে পাগলের মতো গাড়ি চালাচ্ছে। চোখ দুটো লাল হয়ে আছে ওর। কিছু দূর যেতে হঠাৎ করে ও থেমে গেল। তখনই পরি চিৎকার করতে করতে সামনের কাছে একটা ঘুষি মেরে দিল। এভাবে কয়েকটা ঘুষি মারতে মারতে বলল, এই হাত দিয়ে আমি তোমাকে মেরেছি, এই হাত। পরির হাত ফেটে রক্ত বের হচ্ছে। একটা সময় গাড়ির কাঁচে ফাটল ধরে এবং সেটা ভেঙেও যায়। পরির হাতে অনেকগুলো কাঁচের টুকরো গেঁথে আছে। গাড়ি থেকে বের হয়ে উপরের আকাশের দিকে তাকিয়ে জোরে বলে চিৎকার করে ওঠেও, আর কাঁদতে কাঁদতে বলল, আমি তোমায় খুব মিস করছি আকাশ। পরির হাত থেকে রক্ত টপ টপ করে মাটিতে পড়ছে বলে সেখানে বসে কান্না করতে থাকে। দেখতে দেখতে 3টা মাস কেটে গেল। জসিম খান এখন পুরো দেশে রাজত্ব করছে। নিরীহ সাধারণ জনগণের মধ্যে বিষাক্ত নেশাদ্রব্য ছড়িয়ে দিচ্ছে। তার উপর নতুন একটা কোম্পানি খুলেছে। তার উপর সে এখন রাজনীতিতে আসতে চায়। এজন্য বিভিন্ন মন্ত্রীর সাথে ভালো সম্পর্ক গড়ে তুলেছে। অন্যদিকে পরি বর্তমানে অনেকটা চাপা স্বভাবের হয়ে গেছে। তেমন কারোর সাথে কথা বলে না। বাপের টাকায় আগের মতো ফুটানি মারে না। আর নিজের একাকিত্ব থেকে বাঁচতে কয়েকদিন ছোট একটা নার্সারি স্কুলে চাকরি নিয়েছে। জসিম খান তার অফিসে বসে কয়েকটা কাগজ দেখছিল। তখনই টেবিলের উপর থাকা ফোনটা বেজে ওঠে। জসিম দেখে চাঁদপুর গোডাউন থেকে কল দিচ্ছে। জসিম রিসিভ করতে ওপাশ থেকে চিল্লাচিল্লির আওয়াজ ভেসে আসতে থাকে। স্যার, আমাদের চাঁদপুর গোডাউনে আগুন লেগে গেছে। জসিম এটা শুনতে বসা থেকে উঠে দাঁড়ায়। কি যা তা বলছিস? কি করে লাগলো আগুন? জসিম আর রবিন গোডাউনের সামনে দাঁড়িয়ে আছে। ওদের সামনে জ্বলছে গোডাউন। ফায়ার সার্ভিসের লোকেরা আগুন নেভানোর চেষ্টা করছে। গোডাউনের দায়িত্বে থাকা 5 জন এক লাইনে দাঁড়িয়ে আছে, আর ওদের সামনে দাঁড়িয়ে আছে রবিন, হাতে একটা হকি স্টিক নিয়ে। যখন আগুন লাগছিল তখন তোরা কোথায় ছিলি? সরি স্যার, আমরা আসলে বুঝতে পারিনি, সব কিছু কেমন হঠাৎ করে হয়ে গেল। রবিন রেগে চিৎকার করে বলে, তোদের কারিকারি টাকা দিয়ে কি শুধু এসব চুপচাপ দেখার জন্য? হ্যাঁ, বলেই হকি স্টিক দিয়ে সবাইকে মারতে থাকে। কিছুদিন পর জসিমের আরেকটা গোডাউন আগুন লাগার খবর তার কাছে আসে। সাথে সেখানে পাহারা দিতে থাকা লোকগুলো ওকে বা কারা মেরে রেখে গেছে। জসিম সব দিকে লোকজন বাড়িয়ে দিয়েছে। সে বুঝতে পারছে কেউ একজন প্ল্যান করে তার সব ক্ষতি করেছে। পরি খেয়ে উঠে স্কুলে যাবে, তখনই জসিম বলে ওঠে, গাড়ি করে যা। সমস্যা নেই, আমি রিক্সা করে যেতে পারবো। এটা শুনতে জসিম হুট করে রেগে চিৎকার করে বলে, কি বলেছি কানে যায় নাই তোর? বলছি গাড়ি করে যেতে, গাড়ি করে যাবি। পরি ওর বাবার দিকে খানিক সময় স্থির হয়ে তাকিয়ে সেখান থেকে চলে গেল। যবে থেকে ওই আকাশের বাচ্চা মরেছে তখন থেকেই এ অনেক বদলে গেছে। রবিন ওর দলবল সাথে করে একটা জায়গাতে যাচ্ছে।
ওদের যারা যারা শত্রু আছে তাদের সবাইকে তুলে এনে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। সবাই নিজেদের বাঁচানোর জন্য আকুতি মিনতি করছে, শুধুমাত্র একজন চুপচাপ বসে আছে। রবিনের চোখটা সেই লোকটার উপরেই পড়ল। রবিন ওর দিকে এগিয়ে যায়। ছেলেটার কেউ না, আসলাম শিকদারের ভাতিজা মিলন। রবিন এগিয়ে গিয়ে মিলনের গাল চেপে ধরে বলে, এসব তাহলে তোর কাজ? মিলন হেসে বলে, কম সময় আছে তোর কাছে, পারলে কিছু সময় উপরওয়ালাকে স্মরণ করে নে। রবিন মিলনের কথাই হো হো করে হেসে ওঠে। ওর মুখটা ছেড়ে দিয়ে পেছনে গোজা পিস্তলটা বের করে হাতে ঘুরাতে ঘুরাতে বলে, তুই মারবি আমাকে? তোর মতো একটা চিরকুটের মুখে এমন কথা মানায় না। তখনই বাইরে থেকে চিৎকারের আওয়াজ আসতে থাকে। রবিন ওর কিছু লোকদের বাইরে গিয়ে দেখে আসতে বলে। মিলন তখন মুচকি হেসে বলে, বলেছিলাম না, দেখ তোর আজরাইল চলে এসেছে। এটা বলা শেষ করতেই রবিন রেগে ওর মুখে পিস্তলের পেছন দিয়ে ঘুষি মতো মেরে দেয়, যেটাতে রবিনের নাকের উপর কাটা দাগ হয়ে যায়। নাক দিয়ে রক্ত পড়তে থাকে। ঠিক তখনই সেখানে দুজন কালো পোশাক সাথে মুখে কালো মাস্ক পরে সেখানে চলে আসে। ওদের দুজনের হাতে ধারালো ছুরি। রবিন ওদের দেখে ওর লোকদের বলে, দাঁড়িয়ে দেখছিস কি, মেরে ফেল ওদের। রবিনের লোকগুলো হাতে অস্ত্র নিয়ে ওদের দিকে ছুটে যায়, কিন্তু ওরা দুজন খুব সহজে ওদেরকে মারতে থাকে, যেন ওর কুরবানির গোস্ত কাটছে। ওরা মারামারি করতে ব্যস্ত, তখন রবিন বন্দুক তাক করে ওদের দুজনের একজনের উপর গুলি ছোড়ে। তখন কালো পোশাক পরা লোকটা রবিনের লোককে ঢাল হিসেবে ব্যবহার করে। এভাবে আরও কয়েকটা গুলি চালায় ওদের উপর, কিন্তু সবগুলো থেকে ওরা দুজন খুব সহজে বেঁচে যায়। গুলি করতে করতে রবিনের বন্দুক খালি হয়ে গেছে। পকেট থেকে ম্যাগাজিন বের করতে একজন এসে ওর বুকে লাথি মেরে দেয়। এতে রবিন কয়েক হাত দূরে ছিটকে গিয়ে পড়ে। পুরো ফ্লোর রক্তে ভিজে গেছে। রবিনের হাতে থাকা পিস্তলটা মাটিতে পড়ে আছে। দুজনের মধ্যে লম্বা লোকটা পিস্তল আর ম্যাগাজিনটা তুলে লুট করে নেয়, আর অন্যজন গিয়ে মিলনের হাত পায়ের বাঁধন খুলে দেয়। রবিন একটু ভয় পেয়ে কাঁপা কাঁপা গলায় বলে, আমাকে ছেড়ে দে প্লিজ। তোরা যা চাইবি আমি তোদের তাই দিব, তবু আমাকে মারিস না। বন্দুক হাতে লোকটা বলে, কত টাকা দিতে পারবি? তোদের কত চাই সেটা বল। 50 লাখ? 1 কোটি? তোর জীবনের মূল্য মাত্র এইটুকু বলে ওরা তিনজন হাসতে থাকে। রবিন ওদের দিকে তাকিয়ে বলে, কেন তোরা কেন করছিস এমন? কে আমরা, তাই তো? বলি বন্দুক হাতে ছেলেটা ওর মাস্ক খুলে। ছেলেটার চেহারা দেখে রবিনের চোখ বড় বড় হয়ে গেছে, মনে হচ্ছে খুনি ওগুলো বেরিয়ে আসবে। অবাক হয়ে বলে, আকাশ তুই? ব্যাস, রবিন আর কিছুই বলতে পারলো না। তার আগেই ওর বুকটা ঝাঁঝরা হয়ে গেল। বন্দুকটা হাতে নিয়ে আকাশ দাঁড়িয়ে আছে। 3 মাস 2 সপ্তাহ আগে। আকাশ পরীর সামনে ফ্লোরে পড়ে আছে। শরীরের কোনো অঙ্গ নাড়ানোর একটু শক্তি অবশিষ্ট নেই ওর ভেতর। সব আশা ছেড়ে দিয়ে ভালোবাসার মানুষটার দিকে তাকিয়ে আছে। তখনই রবিন এসে আকাশের সামনে বন্দুক তাক করে। ও যখনই গুলি করতে যাবে তখন পরী ওকে থামিয়ে বলে, ওকে আমি মারবো, ও আমার শিকার। ওকে। রবিনের হাতে থাকা বন্দুকটা পরীর হাতে ধরিয়ে দেয়। পরী সবাইকে এখান থেকে চলে যেতে বলে। জসিমের কাজ শেষ, তাই সেও না করল না। পরীর দিকে তাকিয়ে মাথা নাড়ায়। এটা দেখেও পরীও মাথা নাড়ায়। সবাই বাইরে যেতে পরী আকাশের সামনে বসে পড়ে। আকাশের চোখ ক্রমশ ভারী হয়ে আসছে। কিছুটা দূরে পড়ে থাকা ওর ছুঁড়ে ফেলে দেওয়া ওড়নাটা এনে আকাশের পেটের ক্ষতটার উপর চেপে আকাশটার হাত দিয়ে সেটা ধরিয়ে দেয়। চেপে রাখ, আর যদি ভাগ্যক্রমে কোনোভাবে বেঁচে যাস তাহলে এই শহরে আর ফিরিস না। আমি অ্যাম্বুলেন্সকে কল করছি, জলদি চলে আসবে। বলেই পরী পাশের দেয়ালের দিকে একটা গুলি করে। আকাশকে যখন হসপিটালে নেওয়া হয় তখন ডক্টর বলেছিল ওর বাঁচার আশা 1%-এরও কম, অনেক রক্তক্ষরণ হয়েছে। পরী এটা জানতে পেরেছিল আকাশকে হসপিটালে নেওয়া হয়েছে। পরে সেই হসপিটালে খবর নিয়ে জানতে পারে আকাশ মারা গেছে। এজন্য ও নিজেকে আকাশের খুনি মনে করে। অন্যদিকে আকাশ মারা গেছে এই মিথ্যে খবরটা আসলাম শিকদারের একমাত্র মেয়ে নীলা ছাড়াই সে জানে আকাশ কেমন আর কী করতে পারে। বাবার প্রতিশোধ নিতে হলে ওকেই ওর প্রয়োজন। ছোটবেলা থেকে আকাশ আর নীলা একসাথে ট্রেনিং নিত, আর তা আজকে ওরা কাজে লাগাচ্ছে। আকাশ রবিনের পকেট থেকে ওর ফোনটা বের করে ওর হাতের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে লক খুলে ওর মৃত ছবি তুলে জসিম খানের কাছে পাঠায়। অন্যদিকে জসিম চা খাচ্ছিল, তখনই ওর ফোন বেজে ওঠে আর মেসেজ সিন করতে ওনার কাশি শুরু হয়। কাশতে কাশতে সে দাঁড়িয়ে পড়ে। জসিমকে এভাবে কাশতে দেখে ছোট মা আর পরী সেখানে ছুটে আসে। কি হয়েছে ভাই, ঠিক আছেন তো? জসিম কিছু না বলে ফোনটা পরীকে ধরিয়ে দিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ে। পরী আর ছোট মা রবিনের এমন অবস্থা দেখে তো কান্না শুরু করে দেয়। ও আল্লাহ, আমার ছেলেটা। এটা বলতে বলতে ফ্লোরে বসে কান্না করতে থাকে।
অন্যদিকে আকাশের পেটের ক্ষতটা এখনো ভালো করে সারেনি। সপ্তাহে একবার করে ডক্টরের কাছে আসতে হয় ওর। আজও সেজন্য হসপিটালে এসেছে। ডক্টর দেখে বলে, ক্ষতটা এমন দেখাচ্ছে কেন? কোনো ভারী কাজ করেছেন নাকি? আকাশ চোখ বন্ধ করে ভাবে গতকাল সে কি করেছে। জি, তা একটু কড়া পড়েছে। দেখুন, এমন করলে ক্ষতটা শুকাতে আরও সময় লাগবে, তাই ভালো হয় আপনি বেড রেস্ট করুন। আচ্ছা। ডক্টরের থেকে কিছু জ্ঞান নেওয়ার পর সে বের হলো এবং নিচে ওয়েটিং রুমে আসতে ওর একজনের সাথে ওর ধাক্কা লাগে। ফলে লোকটার হাতে থাকা ওষুধের প্যাকেটটা নিচে পড়ে যায়। এটুকু বলতে আকাশ থেমে যায়, কারণ এটা ওর বাবা রায়হান খান। সরি, আসলে একটু তাড়ার মধ্যে ছিলাম তো, তাই খেয়াল করিনি। এটা বলেই নিচে বসে উনি ওষুধগুলো কুড়োতে থাকে। আকাশও তাকে কুড়োতে হেল্প করে। রায়হান একটু পর পর আকাশের দিকে তাকাচ্ছে। আচ্ছা, আমি কি তোমাকে চিনি? কেমন জানি পরিচিত মনে হচ্ছে। আকাশ মুখ একটু আড়াল করার চেষ্টা করে বলে, না। আকাশ গুছিয়ে দেওয়াতে রায়হান বলে, ধন্যবাদ তোমাকে। বলে আরেকটু আকাশের ফেসের দিকে তাকালো। আকাশ আর এখনো দাঁড়াতে চায় না, তবে ওর বাবার চেহারা কেমন জানি বদলে গেছে। কালো চুলের জায়গাতে সাদা চুল, চোখে চশমা পরা, কেমন যেন অন্যরকম লাগছে। আকাশ হাঁটা শুরু করতে পেছন থেকে রায়হান জোরে ডেকে ওঠে, আকাশ। আকাশ সেখানেই থেমে বিন্দু পরিমাণ সামনের দিকে অগ্রসর হতে পারে না। কোনো এক অনুভূতির বেড়াজালে ওর পা দুটো জমে গেছে। রায়হান সাহেব ঘুরে এসে আকাশের সামনে দাঁড়ালো। আকাশের ফেসটাকে ভালোভাবে দেখে বলে, আকাশ, আমার ছেলে, এটা তুই না? কত বড় হয়ে গেছিস রে। আকাশ অন্যদিকে মুখ করে বলে, আপনার কোথাও ভুল হচ্ছে, আমি আপনার ছেলে না। বাবা মায়েরা কখনো তাদের সন্তানদের চিনতে ভুল করে না। দেখুন, আমি আপনাকে চিনি না, তাই ভালো হয় আপনি আপনার কাজ করুন। রায়হান মাথা নিচু করে বলে, হ্যাঁ, এটাও ঠিক। তোর সাথে আমি যা করেছি তাতে আমাকে না চেনাই উচিত তোর। আকাশ সেখানে আর দাঁড়াতে চায় না। দাঁড়ালে এই লোকটাকে অনেক কথা শুনিয়ে দিবে। আকাশ চলে যাচ্ছিল তখন রায়হান পেছন থেকে বলে ওঠে, শোন না, পারলে এই বুড়োটাকে মাফ করে দিস। আকাশ এটা শুনিও না শোনার ভান করে সেখান থেকে চলে এলো। রায়হান আকাশের যাওয়ার দিকে তাকিয়ে আছে। আকাশ হসপিটালের বাইরে একটা ছোট বেঞ্চে বসে আছে, চোখে পানি টলমল করছে। যতই হোক বাবা তো, তাই হয়তো আজকে কিছুই বলতে পারল না। আকাশের মা মরার পর অনেক অত্যাচার সহ্য করেছে আকাশ। বাড়ির সব কাজ করা তো আকাশকে দিয়ে, ওর ছোট মা আর মামা মিলে। আর ওর বাবা বাড়িতে আসলে আকাশের নামে নালিশ দিত। এতে করে আস্তে আস্তে আকাশ ওর বাপের চোখে বিষ হতে থাকে। তার জন্য প্রতিদিন অনেক অনেক বকা খেতে হয় আকাশকে। তবে ওর কিছুই করার নেই, একা একা মেয়ের ছবি জড়িয়ে ধরে কান্না করা ছাড়া। স্কুলে একদিন একটা ছেলে ওর বাপকে নিয়ে খারাপ কথা বলে। ছেলেটা সেখানেকার এক বড় নেতার ছেলে। আকাশ ওকে মেরে ওর ঠোঁট ফুলিয়ে দেয়, নাক দিয়ে রক্ত বের করে দেয়। এটা নিয়ে সেদিন আকাশের বাবাকে অনেক অপমান সহ্য করতে হয়, সাথে আকাশকে স্কুল থেকে বরখাস্ত করে দেওয়া হয়। স্কুল গেট থেকে বের হতেই ওর বাবা খুশি একটা চড় মেরে দেয় ওর গালে, আর বিভিন্ন রকমের কথা বলতে থাকে। আকাশ মাটিতে বসে কান্না করতে থাকে, কিন্তু একটা কথায় আকাশের সব কিছুই স্তব্ধ হয়ে যায়। তুই যদি তোর মায়ের সাথে মরতিস তাহলে খুব ভালো হতো। আজ থেকে আমার কোনো ছেলে নেই, আমার বাড়িতে তোকে যেন আর আমি না দেখি। আকাশ শুধু ওর বাপের মুখের দিকে তাকিয়ে আছে, তার থেকে এমন কথাও কখনো আশা করেনি। ট্রেনের তলায় পড় বা নদীতে ঝাঁপ দে, এসব আমি জানি না, তবে তোকে যেন আমি আর আমার বাড়িতে না দেখি, ব্যাস। তারপর থেকে আকাশ বাড়ি ছাড়া। এসব ভাবতে আকাশের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তখনই আসলাম শিকদারের মেয়ে নীলা এসে আকাশের কাঁধে হাত রাখল। আকাশ জলদি করে চোখ মুছে নীলার দিকে তাকিয়ে বলে, আপনি এখানে? ওটা তোমার বাবা তাই না? আকাশ একটু হাসার চেষ্টা করে বলে, চলেন, এখন অনেক কাজ বাকি। বলে আকাশ উঠে হাঁটা শুরু করলো, আর নীলা পেছন থেকে আকাশের দিকে তাকিয়ে আছে। অন্যদিকে জসিম খানের বাড়িতে শোকের ছায়া। বাড়ির একমাত্র ছেলে সেও কালকে সবাইকে ছেড়ে চলে গেছে। পরীর ছোট মা পাগলের মতো হয়ে ফ্লোরে বসে আছে, আর পরী তাকে জড়িয়ে ধরে ওনার পাশে। অন্যদিকে জসিম সোফায় বসে একের পর এক কল করেই যাচ্ছে। একে তো রবিনকে মেরেছে কে সেটা জানে না, তার উপর অনেক ঋণ হয়ে গেছে দুটো গোডাউন পুড়ে যাওয়াতে। রায়হান সাহেব দরজা খুলে একটা কেবিনের ভেতর এলো। বেডে শুয়ে আছে তার স্ত্রী জাহানারা। ওনার গলাতে টিউমার হয়েছে, যার জন্য সে এখন কথা বলতে পারে না, শুধু তাকিয়ে থাকে আর হাতের ইশারাতে কথা বলে। উনি হাতের ইশারাতে বলে, এত দেরি হলো কেন? আকাশকে দেখেছি। এটা শুনতে জাহানারার চোখ বড় বড় হয়ে গেল। সে অনেক আগে রায়হানকে সবকিছু বলেছে, তার ভাইয়ের করা অপরাধগুলো উনি কি করে আকাশের ঘাড়ে চাপাতেন, আর সাথে আফসোস করে বলেছিল, এজন্য হয়তো আল্লাহ আমাদের কোনো সন্তান দিচ্ছে না। এসব ভেবে একটা সময় পর জাহানারা বেগম কান্না করতে থাকে। খুটখুটে অন্ধকার রাত, চারিদিকে ঝিঝি পোকারা চিচি শব্দ করছে। পরী গাড়ি থামিয়ে বাইরে বের হলো। সে বর্তমানে আকাশের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে।
যখনই ওকে খুব মিস করে তখনই ও এই বাড়িতে চলে আসে। আজও সেটাই করলো। মানুষ থাকতে কদর করে না, হারিয়ে ফেলার পরে বুঝে যে সে কত বড় জিনিস হারিয়েছে। পরীর সাথেও সেটাই হয়েছে। গাছের নিচ থেকে চাবিটা নিয়ে ও ভেতরে চলে গেল। লাইট জ্বালাতেই দেখে লাইটটা জ্বলছে না, তাই ফোনের ফ্ল্যাশ চালিয়ে ভেতরে গেল। হঠাৎ বেডরুমের থেকে কিছু একটা আওয়াজ পরীর কানে এলো। ও জলদি করে ওদিকে চলে যায়। বেডরুমের দরজা খুলে এদিক ওদিক লাইট মারতেই দেখে সেখানে কিছু নেই। তখনই পেছন থেকে ওর মাথায় কেউ একজন পিস্তল ঠেকায়। এতে পরী একটু ভয় পেয়ে সোজা হয়ে দাঁড়ায় আর কাপা কাপা গলায় বলে, কে? তবু পেছন থেকে কোনো শব্দ আসে না। পরী আস্তে আস্তে পেছন দিকে ফেরে আর সামনে লাইট মারতেই ওর চোখ বড় বড় হয়ে যায়। হাত থেকে ফোনটা নিচে পড়ে যায় আর ও ভয়ে কয়েক পা পিছিয়ে যায়, কারণ ও আকাশকে পিস্তল হাতে দাঁড়িয়ে থাকতে দেখেছে। পরী প্রচুর ভয়ে চোখ বন্ধ করে নিজে নিজে কথা বলতে থাকে। এটা আমার মনের ভুল, তুমি এখানে নেই। বলি চোখ মেলে সামনের দিকে তাকায়। দেখে আকাশ নিচু হয়ে নিচে পড়ে থাকা ফোনটা তুলছে। আকাশ পরীকে হঠাৎ এভাবে ওর বাড়িতে দেখবে এটা ও কখনোই কল্পনা করেনি। বেঁচে থাকতে চাইলে এখনই বেরিয়ে পালাও। পরী এটা শুনে এতটা অবাক হয় যে ও সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আকাশ এটা দেখে বলে, আর ইয়ার পালাতে বলছি, এভাবে অজ্ঞান হতে না। পিটপিট করে চোখ মেলছে পরী। এখন চারদিকে আলো আছে। পরী মাথায় হাত বুলাতে বুলাতে সামনের দিকে তাকায়। আকাশ আর নীলা পরীর সামনে দাঁড়িয়ে আছে। দেখে তো মনে হচ্ছে না মেয়েটা এতটা হিংস্র। এর অনেক রূপী আছে, আমার এই অবস্থার জন্য এই দায়ী। অবশ্য বেঁচে থাকার পেছনেও এরই হাত আছে। মনে হচ্ছে মেয়েটার জ্ঞান ফিরছে। পরী তাকিয়ে আবার আকাশকে দেখতে পেয়ে বলে, মনে হয় আমি এখনো স্বপ্ন দেখছি। তখনই ওর চোখ পড়ে আকাশের পাশে দাঁড়িয়ে থাকা নীলার উপর। ও তেড়েই উঠে আসলো, বসলো। বসে নীলার দিকে তাকিয়ে বলে, আমার স্বপ্নে এ কি করছে? এ কে তুমি? নীলা একটু অবাক হয়ে বলে, স্বপ্ন মানে? তখনই পরী ভালো করে ওদের দুজনকে দেখে। ওরা পাশাপাশি দাঁড়িয়ে আছে। এটা দেখে পরী একটু রেগে উঠে দাঁড়িয়ে আকাশকে বলে, বাহ, আমাকে এত এত ডিপ্রেশনে রেখে এখন আমারই স্বপ্নে এসে এই মেয়েটাকে নিয়ে মাস্তি করছো। এই জন্য ছোটো মা বলে পুরুষদের বিশ্বাস করতে নেই। নীলা আকাশের কানে ফিসফিস করে বলে, এ ভাবছি এটা স্বপ্ন। নীলাকে আকাশের আরও কাছে দেখে পরী রেগে নীলাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে আকাশের বুকে স্পর্শ করতেই ও থমকে যায়। ও একবার আকাশের বুকের দিকে আর একবার মুখের দিকে তাকাতে থাকে। ও বুঝে যায় এটা কোনো স্বপ্ন না, কারণ আকাশের হার্টবিট চলছে। এটা বুঝতেই পরীর চোখ ভরে এলো। ও যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ও নিজের গালে জোরে একটা চড় মেরে ব্যথায় চিৎকার করে ওঠে আর অবাক হয়ে কান্না জড়িত কণ্ঠে আকাশের দিকে তাকিয়ে বলে, তুমি বেঁচে আছো? কিন্তু ডক্টর তো বলেছিল। আকাশ পরীর কথায় কান না দিয়ে বলে, একটু রেগে বলে, বেরিয়ে যাও এখনই আমার বাসা থেকে, এখনই বেরিয়ে যাও। এ শুনে কার কথা? পরী আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে। এটাতে আকাশও একটু অবাক হয়ে যায়। সাথে নীলারও এটা দেখে একটু খারাপ লাগে, তাই সে মুখ সিটকে অন্যদিকে তাকায়। পরী আকাশকে জড়িয়ে ধরে বলতে থাকে, আমি তোমাকে খুব মিস করেছি। প্রতি মুহূর্তে আমি তোমাকে মিস করেছি। আমি আসলে একটা পাগল, বলদ, স্বার্থপর মেয়ে। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি সময় থাকতে তোমার মূল্য বুঝিনি, কিন্তু হারিয়ে বুঝেছি তুমি আমার জন্য কী ছিলে। আমি সব সময় চাইতাম তোমার থেকে পিছু ছাড়তে, কিন্তু তুমি যখন ছাড়লে তখন আমি আর আমাকে খুঁজে পেলাম না। আকাশ পরীকে ছাড়িয়ে কড়া গলায় বলে, ভালোভাবে বলছি, বাড়ি থেকে চলে যাও, আমাকে খারাপ হতে বাধ্য করো না। পরী আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে হেসে উঠে বলে, এখন চলে যাচ্ছি, পরে আবার আসবো, কেমন? বলি পরী সেখান থেকে চলে গেল। মেয়েটাকে এখনো ভালোবাসো? আকাশ কথা ঘোরানোর জন্য একটা লম্বা নিঃশ্বাস নিয়ে বলে, নাস্তা তো করে আসেননি, ওয়েট আমি কিছু বানিয়ে দিচ্ছি। বলেই আকাশ রান্নাঘরের দিকে চলে গেল। আর নীলা চিৎকার করে বলে ওঠে, আরে ও তোমাকে মারতে চেয়েছিল, তারপরেও এখনো তোমার মনের ভেতরে থাকি কি করে? আকাশ উত্তরে কিছুই বলে না, শুধু মুচকে হাসে। যেটা দেখে নীলার একটু খারাপ লাগে। আসলে কয়েক মাসে আকাশের সাথে থেকে নীলার আকাশের প্রতি একটা মায়া সৃষ্টি হয়েছে। এভাবেই কেটে গেল কয়েকটা দিন। এ কদিনে পরীর ছোট মা পরীর ভেতর আগের মতো চঞ্চলতা দেখতে পাচ্ছে। আগের মতো সবার সাথে হেসে কথা বলছে, সবার মন ভালো করবার চেষ্টা করছে। এমন কোনো দিন নেই যে আকাশের সাথে পরীর দেখা হয় না। হয় দূর থেকে হেসে হা করে তাকিয়ে থাকবে, না হলে কাছে এসে, কিন্তু কোনো কথাই বলে না। আকাশ ওর এমন করার পেছনে কোনো কারণই খুঁজে পাচ্ছে না। 3 দিন পরে শহরের সকলে বড় বড় ইনভেস্টর, কোম্পানির মালিক, ব্যাংকের চেয়ারম্যানদের নিয়ে একটা বড় পার্টির আয়োজন করেছে, যাতে করে সবার সাহায্য নিয়ে ও আবার নতুন করে বিজনেস শুরু করতে পারে। আকাশ, নীলা আর মিলান একটা রেস্টুরেন্টে এটা নিয়ে কথা বলছে। ওরা নিজেদের ভেতর প্ল্যান নিয়ে এত ব্যস্ত যে কখন ওদের পাশে পরী এসে বসেছে তারা টেরও পায়নি।
ওদের সামনে একটা ছোট ম্যাপ আঁকা, সেটাতে একটা জায়গা দেখিয়ে বলে, শুনেছি এখান দিয়ে ভিআইপি লোকের প্রবেশ করবে। এখানে গার্ড সংখ্যা অনেক বেশি থাকবে, তাই আমরা গড়ে পেছনের দিকে এই জায়গা দিয়ে ঢুকবো। এখানেও গার্ড থাকবে? এটা এখান দিয়ে একটা ছোট পথ আছে, আর সেটা সম্পর্কে তেমন কেউই জানে না। তাহলে আমরা এই পথ দিয়ে। এটুকু বলে থেমে গেল। মাথা উঁচু করে দেখে পরি ওদের পাশে বসেই কফি খাচ্ছে। এটা দেখে সবাই একটু অবাক হয়ে ওর দিকে তাকায়। আকাশ ওকে দেখে ম্যাপটা সরিয়ে ফেলল। ও কখন এলো? আর ভূতের মতো হুটহাট করে উদয় হয় কি করে? তুমি কখন এসেছো? পরি কফি খেতে খেতে বলল, যখন থেকে প্ল্যান শুরু করেছো তখনই। তার মানে ও সব কিছু শুনে ফেলেছে? পরি কফির কাপটা টেবিলে রেখে আকাশের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ শুনেছি, তবে তোমরা যেটা ভাবছো ভুলো সেটা করতে যেও না। রবিনকে মেরেছো ভালো, সে তোমার বাবাকে গুলি করেছিল, তার শাস্তিও পেয়েছে, কিন্তু ভুলো আমার বাবাকে মারার কথা ভাববেও না, না হলে। তুমি কি আমাদের হুমকি দিচ্ছ? পরি উঠে দাঁড়িয়ে বলে, যেটা ভাববে। বলে আকাশের দিকে তাকিয়ে মুচকি হেসে সেখান থেকে চলে গেল। পরি যেতেই আকাশ মুচকি হেসে বলে, বলেছিলাম তো অনেক রূপ আছে। নীলা এতে একটু রাগ করে আর বলে, ও আমাদের হুমকি দিয়ে গেল আর তুমি হাসছো? আকাশ আসলাম শিকদারের কবরের সামনে দাঁড়িয়ে আছে। অনেক মনে পড়ছে তার কথা। আকাশের ভাবতেও খারাপ লাগে, আজ ওর এই জন্য, ওর একটা ভুল সিদ্ধান্তের জন্য আজ উনি বেঁচে যেত। এসব ভাবতে পড়ি আসলাম শিকদারের উপর ওর রাগটা আরও বেড়ে যায়। আকাশ আসলাম শিকদারের কবর ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলে, আমি কথা দিচ্ছি স্যার, আমি ওদের উপযুক্ত শাস্তি দেব। অন্যদিকে পরীর ছোট মা আলমারি খুলে একটা শাড়ি বের করলেন। এটা পরীর মায়ের শাড়ি। আসলে পরীর ছোট মা আর নিজের মা মামাতো ফুফাতো বোন ছিল। পরীর মায়ের বিয়েতে গিয়ে পরীর কাকুর ও ছোট মাকে পছন্দ হয়। শাড়ির ভেতর থেকে একটা সাদা কাগজ বের করে উনি, আর ও দুটো বুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। রাতে পরী পানি খেতে বাইরে এসেছিল, তখনই ছোট মায়ের রুম থেকে চাপা কান্নার আওয়াজ শুনতে পেল। ও ভাবে ছেলের জন্য হয়তো কান্না করেছে। পরী দরজার সামনে এসে দরজা ধাক্কা দিতেই ওটা খুলে গেল। হঠাৎ পরীকে এখানে দেখে ছোট মা একটু ঘাবড়ে যায়, আর ওনার হাতে ওর মায়ের শাড়ি দেখে একটু অবাক হয়। ওর মা যেদিন গলায় ফাঁস দিয়েছিল সেদিন এই শাড়িটাই পরেছিল। এটা তো মায়ের শাড়ি। হাতে ওটা কিসের কাগজ? এটা শুনতে ছোট মা সেটা সেরে ফেলার বৃথা চেষ্টা করে, কিন্তু পারে না। পরী দৌড়ে এসে ওটা নিয়ে নেয়। ছোট মা ওটা নেওয়ার চেষ্টা করে আর বলে, এটা কিছু না, ফেরত দে আমাকে। কিন্তু পরী কিছুই শোনে না। কাগজের লেখাগুলো পড়ি ওর চোখে পানি চলে এলো। এটা মায়ের হাতে লেখা, তাই না ছোট মা? ছোট মা চুপচাপ চোখের পানি ফেলে কোনো কিছু না বলে। পরীও কেঁদে দেয়। ড্যাড আমার মাকে কেন মারতে চায়? এটা বলে ছোট মায়ের দিকে তাকাতেই ছোট মা পরীর থেকে কাগজটা নিয়ে দরজার দিকে তাকায় আর গিয়ে দরজাটা ভালো করে লক করে দিয়ে আসে। কি হয়েছে বলো না ছোট মা, আমার মাকে কি? তোর বাবাই তোর মাকে খুন করেছে। কিন্তু আমার মা তো আত্মহত্যা করেছিল। ছোট মায়ের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তোর মা আমাকে ওর কসম দিয়েছিল এসব জানে কিছু তোকে না জানতে দিই। মানে কি জানাতে নিষেধ করেছিল? ছোট মা একটা লম্বা শ্বাস নিয়ে বলল, তোর মা বা আমি কেউই জানতাম না তোর বাবা চাচার আসলে কি করে। একদিন তোর মা সব জেনে যায়। সেদিন তোর বাবা তোর মাকে অনেক মারে আর তোকেও মেরে ফেলার হুমকি দেয়। ও মারা যাওয়ার আগের দিন আমার জন্য এই চিঠিটা লিখে রাখে আর বলে আমি যেন তোর ঠিক মতো খেয়াল রাখি। পরে ওই দিন তোর মা বাড়ি ছেড়ে পালায় আর তোর বাপের কুকৃত্যের অনেক প্রমাণ পুলিশ স্টেশনে জমা দেয়, কিন্তু পুলিশটাই তোর বাপের লোক, সে তোর মাকে ধরে তোর বাপের কাছে নিয়ে আসে। ছোট মা এটুকু বলেই ভীষণ কান্না করতে থাকে। ছোট মা পরে কি হলো বলো না? এরপর আমার ছোট বোনটাকে তোর বাবা গলায় দড়ি পরিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে দেয়। এটা শুনে পরী নিজেও কান্না করে দেয়, সাথে ওর বাবার প্রতি রাগটাও বেড়ে যায়। পরীর কিছু সময় পরে নিজেকে শান্ত করে রেগে গজগজ করতে সেখান থেকে চলে গেল। ছোট মা পরীকে অনেকবার ডাক দিল, কিন্তু ও ফিরে তাকালোই না। ঠিক তখনই আকাশ, নীলা আর মিলন জসিম খানের বাড়ির সাথে থাকা সকল গার্ডকে মেরে মাটিতে শুয়ে রেখেছে। আকাশ আর নীলা রাগে রাগে বাড়ির ভেতর চলে এলো। বিকালে যখন আকাশ আসলাম শিকদারের কবরের সামনে প্রতিজ্ঞা করছিল, তখন নীলাও সেখানে চলে আসে আর আকাশকে বলে, শাস্তি যখন দিবে তখন চলো, আজকেই দিয়ে দিই। আকাশও আর না করে না। অন্যদিকে পড়ি ওর বাবার রুমে এসে দেখে ওর বাবা ওখানে নেই, তাই ড্রয়িং রুমের দিকে পা বাড়ায়। সেখানে গিয়ে দেখে ওর বাবার সামনে আকাশ, নীলা আর মিলন দাঁড়িয়ে আছে, আর ওর বাবা নিশ্চিন্তই ওদের দিকে তাকিয়ে বসে আছে। ঠিক তখনই পরি চিৎকার করে ডেকে ওঠে। এতে জসিম ওর মেয়ের দিকে তাকায়। পরি দেখে তিনজন পালোয়ানের মতো লোক ওদের তিনজনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু সেদিকে ওর কোনো খেয়াল নেই। আকাশ এবার বুঝতে পারলো জসিম ওদের দেখেও অবাক কেন হলো না।
কারণ ও নিজের নিরাপত্তার জন্য এই 3 জনকে রেখেছে। ওরা দুরুম দুরুম শব্দ করে পা ফেলে ওদের দিকে আসছে। আসতেই আকাশ কয়েকটা ঘুষি মারলো একজনের মুখে, কিন্তু এতে ওর চুলও নড়ল না। হঠাৎ পালোয়ানটা আকাশকে পেটে একটা ঘুষি মারতেও কয়েক হাত দূরে গিয়ে ছিটকে পড়ল। পালোয়ানটা আকাশের পেটে সে পুরনো ক্ষতটাতে আঘাত করেছে, ফলে আকাশের গাল দিয়ে রক্ত বেরিয়ে এলো। অন্যদিকে নীলার অবস্থা এমন, আর মিলন তো পুরো ঘরের এই মাথা ছুটে বেড়াচ্ছে। ড্যাড, আমার মায়ের সাথে কি হয়েছিল? জসিম একটু অবাক হয়ে বলে, ওর সাথে কি হবে আর এসব কি করছো মামনি? আমার মাকে কি তুমি মেরেছো? জসিম একটু সিরিয়াস হয়ে উঠে দাঁড়িয়ে বলে, এসব তোমাকে কে বলেছে? তখনই সিঁড়ি বেয়ে ছোট মা সেখানে এলো। জসিম ওনাকে দেখে দাঁতে দাঁত চেপে বলে, তোকে তো আমি। জসিম আর কিছুই বলতে পারলো না, কারণ পরি ওর গলাতে ছুরি ঢুকিয়ে দিয়েছে। এভাবে পরপর বারবার চালাতে থাকে। এটা দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়, এমনকি ওই পালোয়ানগুলো। আকাশ এই সুযোগ কাজে লাগিয়ে পালোয়ানটার গলায় শরীরের সমস্ত শক্তি দিয়ে একটা ঘুষি মেরে দেয়। এতে ওর কান নাক দিয়ে রক্ত বের হতে থাকে। ও ধপাস করে মাটিতে পড়ে যায়। পরি ওর বাবার মৃত লাশের পাশে বসে আকাশের দিকে তাকালো। দেখে পালোয়ান দুটো আকাশকে ঘিরে ধরেছে। পরি সেখান থেকে উঠে দাঁড়ায় আর বলে, এ এ এ পালোয়ান দুটো পরির দিকে তাকাতে ও দৌড়ে গিয়ে এক পালোয়ানেরটা ছুরি ঢুকিয়ে দেয়, আর ওর মাথা থেকে ছুরি নিয়ে আকাশ বাকিটার পেটে ঢুকিয়ে দেয়। পরি আর আকাশ দুজনের দিকে তাকিয়ে আছে। তখনই পালোয়ান দুটো মাটিতে ঢলে পড়ল। এই মেয়ের সত্যি অনেক রূপ আছে দেখছি। কয়েকদিন পর আকাশ নিজের জন্য নাস্তা তৈরি করছে আর গুনগুন করে গান গাচ্ছে। তখন কলিং বেল বেজে উঠল। আকাশ খুলতেই দেখে পরি এসেছে একটা পাউরুটির প্যাকেট নিয়ে। এত সময় লাগে আসতে? রাস্তা তো আমার বাপের, যে জ্যাম, একটু বের হয়ে দেখো। পরি দরজা লাগিয়ে দিল আর আকাশ রান্নাঘরে। পরি চেয়ারে বসতে আবার কলিং বেল বেজে ওঠে। আকাশ রান্নাঘর থেকে বলে, দেখো তো কে এলো। পরি দরজা খুলে দেখে রাইহান আর জাহানারা, তবে পরি ওদের চেনে না, তাই বলে, কাকে চাই? আকাশ। ও হ্যাঁ, আছে তো, ওই তোমারই খুঁজে। আকাশ গ্যাস বন্ধ করে হাত মুছতে মুছতে সেখানে এসে দেখে ওর বাবা সৎমা দরজার সামনে দাঁড়ানো। আকাশের ছোট মা যখন খুব অসুস্থ ছিল, টাকার জন্য অপারেশন করতে পারছিল না, তখন আকাশ ওর বাবার পাশে দাঁড়িয়েছিল। এত কিছুর পরেও আকাশ তাকে সাহায্য করেছে, এটা দেখে রায়হান কেঁদে আকাশকে জড়িয়ে ধরিয়ে তাকে ক্ষমা চাইতে থাকে। জাহানারা বেগম বলে, আকাশের বাড়ি। আকাশ পরীকে বলে, ওনাদের ভিতরে নিয়ে আসো। পরি ওদের ভেতরে আনলো। আচ্ছা, আপনারা কারা? আমি ওর মা আর উনি বাবা। এটা শুনতেই পরি ওদের পায়ে হাত দিয়ে সালাম করতে থাকে। এটা দেখে জাহানারা বলে, তুমি কে মা? পরি মুচকি হেসে বলে, আমি আকাশের হবু বউ। এটা শুনে জাহানারা বেগমের মুখে হাসিটা চলে যায় আর বলে, আর তখন ভেতরে আসে নীলা। জাহানারা বেগম ওকে দেখিয়ে বলে, তাহলে এটা কে? জাহানারা বেগম একবার নীলা আর একবার পরির দিকে তাকাতে থাকে।